ও আপনারা ফেসবুক না চাইলে তো আমার কোর্স সেল হবে না, এটা তো একটা বিপদ। তাহলে কি করব? কিছু করার নেই। ইনস্টাগ্রামেও অ্যাড চলে, সো দোজ হু আর ইউজিং ইনস্টা তারাও পাবেন। ওকে, সো আমরা গতদিনে এটা কথা বলেছি যে হোয়াট ইজ রেস্ট্রিকটিভ অ্যান্ড হোয়াট ইজ নন রেস্ট্রিকটিভ ক্লজ, কারণ পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসে এবং most probably when you are writing something in English, if you want to develop your writing as complex, I have already mentioned in a video that complex doesn't mean that you have to use complex sentences. If you want to develop complex poetic diction or word choice, you need to know restrictive and non-restrictive restrictive clauses. কারণ পাঞ্চুয়েশন রাইটিং এর একটা গুরুত্বপূর্ণ পার্ট, আপনাকে মনে রাখতে হবে যে পাঞ্চুয়েশনের উপরে কিন্তু একটা বড় নাম্বার রয়েছে। সো আমরা অবশ্যই আমাদের কোর্সে পাঞ্চুয়েশন নিয়ে আলোচনা করব। আর যদিও এটা রাইটিং পার্টেরই গ্রামার, বাট ইউনিট টু নো, কারণ এখন অনেক এক্সামে পাঞ্চুয়েশন আসা শুরু করেছে। ফলে আপনি যদি দেখেন যে নন রেস্ট্রিক্টিভ ক্লজের ক্ষেত্রে কি হয়, আমাদেরকে কমা ব্যবহার করতে হয় এবং রেস্ট্রিক্টিভ ক্লজের ক্ষেত্রে আমাদেরকে কমা ব্যবহার করার দরকার নেই। ফলে এটা জানা খুব গুরুত্বপূর্ণ, যদিও আমরা খুব কম করে থাকি, বাট আই উড সাজেস্ট যে এটা প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসা। ঠিক আছে? এবং আপনারা জুম করে নিতে পারবেন স্ক্রিন আপনার হাত দিয়ে, যদিও ঠান্ডায় হাত জমে আছে, তবু হাতটা ইউজ করলে কাজ হয়ে যাবে। ওকে, সো এখানে আছে অপশনাল রিলেটিভ ক্লজ রিডাকশন। রেস্ট্রিকটিভ ক্লজ বা রিলেটিভ ক্লজের ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউনটিকে এবং বিভার্ব সহযোগে ব্যবহৃত অন্যান্য অক্সিলারিগুলোকে নিম্নলিখিতভাবে বাদ দেওয়া যেতে পারে। মানে আমরা এটাকে রিডিউস বলি, ইভেন আমরা আহ, এটাকে ভার্বলেস ক্লজও বলি। ঠিক আছে, আমরা কোনো ক্লজে যদি ভার্ব তুলে দিতে পারি তাহলে এটাকে ভার্বলেস ক্লজ বলি। ইংরেজিতে ভার্বলেস ক্লজও রয়েছে। সো আমরা যখন ফ্রেজ অ্যান্ড ক্লজ নিয়ে আবার আলোচনা করব তখন আমরা এটা দেখবো যে ভার্বলেস ক্লজ কি এবং কিভাবে ভার্ব তুলে দিয়েও ক্লজ তৈরি করা যায়। এবং ইন্টারমিডিয়েটের বইয়ে এই ধরনের ক্লজের উদাহরণ কয়েকটি রয়েছে, পরীক্ষাতে প্রশ্নও আসে। তো দেখেন, দিস ইজ দ্য ভ্যালু which was obtained from the table areas under the normal curve. This is the value obtained from the table areas under the normal curve. আপনারা দেখবেন একটা বিসিএস এ কোশ্চেন এসেছে যেখানে দেয়া আছে একটা প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল। ধরেন দেয়া আছে দিস ইজ দ্য জেড ভ্যালু অবটেন ফ্রম দ্য টেবল এরিয়াস আন্ডার দ্য নর্মাল কার্ভ। এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্সের ওপর লাইন আর কি। সো আপনারা জানেন যে ভ্যালু কিভাবে নির্ণীত করতে হয়, গ্রাফ অ্যান্ড চার্টে দেখেছেন না, এক্স ওয়াই জেড থাকে। সো দ্যাটস দ্য থিং। সো দেখেন, নর্মালি পরীক্ষাতে আপনাকে যদি প্রশ্ন করে যে অবটেন ফ্রম দ্য টেবল এরিয়াস, এটা কোন ক্লজ? ঠিক আছে, ইটস ভেরি ডিফিকাল্ট, কারণ আপনাকে দেখে এটা পাস্ট পার্টিসিপল মনে হচ্ছে, এটা তো ক্লজ না, এটা ফ্রেজ হওয়ার কথা, রাইট? নর্মালি, কারণ এটা বিসিএস এ কোশ্চেন আসছে। সো ধরুন অবটেন ফ্রম দ্য টেবল, এটা কোন ফ্রেজ হওয়ার কথা? কারণ এখানে কিন্তু ফাইনাইট ভার্ব না, এখানে আছে নন ফাইনাইট ভার্ব। অবটেন ফ্রম দ্য টেবল মানে হুইচ ওয়াজ অবটেন ফ্রম দ্য টেবল, বাট এখানে হচ্ছে এরকম ফ্রেজ আছে। মনে রাখতে হবে যে আধুনিক গ্রামারের যে কোনো ধরনের ভার্বাল ফ্রেজকে আসলে ক্লজ হিসেবে ধরা হয়। কি বলেছি? যে কোনো ধরনের ভার্ব দিয়ে তৈরি ফ্রেজকে, যে ফ্রেজের শুরুতে ভার্ব থাকবে, সেই ভার্ব দিয়ে তৈরি ফ্রেজকে আধুনিক গ্রামারে ক্লজ হিসেবে বিবেচনা করা হয়, কারণ এটাকে রিডিউসড ক্লজ বলে। রিডিউস মানে ওর আগে আপনি বিভার্ব ব্যবহার করলেই ওটা মূল ফর্মে ফিরে আসবে, অর্থাৎ একটা ফুল ভার্বে রূপান্তরিত হবে। তো ধরে নেওয়া হয় যে ওটা উহ্য আছে। এই কারণে যখন দিস ইজ দ্য জেড ভ্যালু অবটেন ফ্রম দ্য টেবল এরিয়াস আন্ডার দ্য নর্মাল কার্ভ, আপনাকে পরীক্ষায় যদি কোশ্চেন করে যে হুইচ ক্লজ ইজ ইট, তখন আপনার সমস্যাটা হবে যে প্রশ্নটা করেছে ক্লজ দিয়ে। সো আনসারটা অবশ্যই কিসে হবে? ক্লজের। আমরা তো ফ্রেজে যেতে পারবো না, কিন্তু এটা কিন্তু রিয়েল আনসার একটা ফ্রেজে রূপান্তরিত হচ্ছে। আমরা যখনই একটা ক্লজকে ছোট করি, ক্লজটা ফ্রেজে রূপান্তরিত হয়। কিন্তু প্রশ্ন যখন করবে ক্লজ নিয়ে, তখন হাল ছেড়ে দেওয়া যাবে না, মনে রাখতে হবে তখন আনসারটা একই হবে। অর্থাৎ এটা যদি অ্যাডজেক্টিভ ফ্রেজ হয় তাহলে আনসার হবে অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝতে পেরেছি? পরীক্ষা যদি কোশ্চেন করে এটা কোন ক্লজ, যদিও আপনার কাছে দেখে মনে হচ্ছে না এটা ক্লজ, বাট আলটিমেটলি আনসারটা সেম হবে, জাস্ট অ্যাডজেক্টিভ ক্লজ হবে, যেটা ছিল অ্যাডজেক্টিভ ফ্রেজ। কিভাবে অ্যাডজেক্টিভ ক্লজ হলো? আমরা জানি যে নাউনকে মডিফাই করতে পারে একমাত্র কে? অ্যাডজেক্টিভ। তো হুইচ ওয়াজ অবটেন, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ ছিল, রাইট? ডাব্লিউএস কোশ্চেন দিয়ে যদি নাউনকে মডিফাই করা হয় তাহলে সেটা সবসময় কি হয়? অ্যাডজেক্টিভ ক্লজই হবে। নাউনকে একমাত্র অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে, এর আগে আমি বুঝিয়েছি, তাই না? দিস ইজ দ্য প্লেস
ওয়ার আই ফাউন্ড হার, তো দ্য প্লেসকে ওয়ার দিয়ে মডিফাই করা হয়েছে, রাইট? সো দ্যাটস দ্য থিং। তার মানে হচ্ছে যদি কোনো রিলেটিভ ক্লজের ক্ষেত্রে বি ভার্ব থাকে তাহলে আমরা রিলেটিভ প্রোনাউন এবং বি ভার্বটাকে তুলে দিতে পারি। তুলে দিলে কি হবে? কি থাকতে হবে? একটা ভি ভার্ব থাকতে হবে, একটা রিলেটিভ প্রোনাউন থাকতে হবে। যদি এরকম থাকে আমরা চাইলে রিলেটিভ প্রোনাউন এবং ভি ভার্বটাকে তুলে দিতে পারি। তাতে দুইটা জিনিস হবে। কি জিনিস হবে? একটা কমপ্লেক্স সেন্টেন্স একটা সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত হবে, কিন্তু বাক্যের অর্থ একই থাকবে। এবং ইন্টারেস্টিংলি আপনাদেরকে নানা জায়গায় সাজেস্ট করা হবে যে ইন রাইটিং আপনাকে কমপ্লেক্স সেন্টেন্স লিখতে হবে, রাইট? এরকম কথা অনেকে শুনে থাকবেন, যত বেশি কমপ্লেক্স সেন্টেন্স লিখবেন রাইটিং তত ডেভেলপ মনে হবে। বাট আপনি যদি খেয়াল করেন যে প্রথম বাক্যের থেকে দ্বিতীয় বাক্য বেশি কমপ্লেক্স, পড়লে বুঝতে পারবেন যে দ্বিতীয় বাক্যের গ্রামাটিক্যাল স্ট্রাকচার মোর কমপ্লেক্স দ্যান দ্য ফার্স্ট ওয়ান। ঠিক আছে? আপনি একটু পড়লেই বোঝেন, দিস ইজ দ্য ভ্যালু হুইচ ওয়াজ অবটেইন ফ্রম দ্য টেবল এরিয়াস আন্ডার দ্য নর্মাল কার্ভ অ্যান্ড দিস ইজ দ্য ভ্যালু অবটেইন ফ্রম দ্য টেবল এরিয়াস আন্ডার দ্য নর্মাল কার্ভ। তার মানে কিন্তু দ্বিতীয় বাক্যটা আসলে বাক্য হিসেবে সিম্পল, বাট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এটা বেশি কমপ্লেক্স। কারণ আপনার পড়ার সময় হুইচ ওয়াজ ধরে নেওয়া লাগছে, তাই না? আমার মাথায় হুইচ ওয়াজ অলরেডি চলে আসছে, মানে এটা কাকে মডিফাই করছে এটা হিসাব করা লাগছে। তার মানে সবসময় যে সিম্পল সেন্টেন্স মানেই যে কঠিন, মানে সহজ বাক্য এরকম নয়, সিম্পল স্ট্রাকচার আর কি। তো এটাই হচ্ছে কমপ্লেক্সিটি, এটাকে বলে কমপ্লেক্সিটি, নট কমপ্লেক্স সেন্টেন্সেস। ওকে? সো আমরা কমপ্লেক্স সিম্পল সেন্টেন্স ব্যবহার করে কমপ্লেক্সিটি তৈরি করতে পারি। সেটার একটা সহজ উপায় হচ্ছে যদি কোথাও বি ভার্ব চলে আসে, বি ভার্ব এবং রিলেটিভ প্রোনাউন চলে আসে, তাহলে আমাদেরকে বি ভার্ব এবং রিলেটিভ প্রোনাউনটাকে তুলে দিতে হবে ফর ইউর রাইটিং, ফর ইউর স্পিকিং অ্যান্ড আদার থিংস। ওয়াই? কারণ হচ্ছে বি ভার্ব যদি কোনো বাক্যে ব্যবহার করা হয়, বাক্যটা একটু দুর্বল হয়ে যায়, মানে ইন এ সেন্স অফ এ স্ট্রাকচার বাক্যটা দুর্বল হয়ে যায়। ঠিক আছে? সো আমাদের যত সম্ভব, যত দূর সম্ভব বি ভার্ব ব্যবহার করা দরকার। যদি ওই বাক্যে অন্য কোনো ভার্ব থাকে এবং যেটা দিয়ে কাজ চালানো যায়, তাহলে বি ভার্বটাকে অ্যাভয়েড করতে হবে। সবসময় বাদ দিতে হবে এরকম না, আমি স্টুডেন্ট এখানে তো আর বি ভার্ব বাদ দিতে পারবো না, রাইট? কিন্তু যেখানে আমার বি ভার্বটা এক্সট্রা আমরা বাদ দিতে পারি, সেখানে বাদ দিতে হবে। দিস ইজ দ্য রুল অফ রাইটিং। মানে এক্সপার্টরা এভাবে বি ভার্বটাকে বাদ দিয়ে দেখে, যাতে করে বাক্যটা বেশি স্ট্রং মনে হয়। তাহলে বি ভার্ব কি করে? বাক্যটাকে উইক করে এবং আমাদের বাক্যটার স্ট্রাকচার বুনটটাকে শক্তিশালী করতে হবে। মানে কলাম, যেটা আমরা যারা বিল্ডিং মেকানিক্স বুঝি, সো তারা যে বুঝতে পারবো যে কোথাও যদি আমাকে মূল স্ট্রাকচারের বাইরে যে কোনো কিছু দিতে হয়, আমাকে যত শর্টেস্ট পসিবল ওয়েতে কমপ্লেক্স আইডিয়া করা যায় তত বেশি সুন্দর লাগবে। ঠিক আছে? সো অনেকে আবার ব্যাগি প্যান্ট পছন্দ করে, তাদের জন্য আমার ব্যাপারটা আলাদা। কিন্তু মনে রাখতে হবে ক্লাসিক ইজ ক্লাসিক। ওকে? সো দেখেন, প্রেপোজিশনাল ফ্রেজের পূর্বে থাকলে, আবারও প্রেপোজিশনাল ফ্রেজের পূর্বে যদি বি ভার্ব থাকে এবং কি থাকে, বি ভার্ব থাকে এবং রিলেটিভ প্রোনাউন থাকে, তাহলে আমরা কি করতে পারবো? বি ভার্ব এবং রিলেটিভ প্রোনাউনটাকে তুলে দিতে পারবো। ঠিক আছে? এবং কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও যদি বি ভার্ব এবং রিলেটিভ প্রোনাউন থাকে, তাহলে আমরা রিলেটিভ প্রোনাউনটাকে তুলে দিতে পারবো। দ্য গার্ল রানিং ডাউন দ্য স্ট্রিট মাইট বি ইন ট্রাবল। হু ইজ রানিং ডাউন দ্য স্ট্রিট মাইট বি ইন ট্রাবল। তাহলে আমরা যেটা করব, সবসময় রিলেটিভ প্রোনাউন যদি আমরা রিলেটিভ প্রোনাউনের পরপরই বি ভার্ব চলে আসে, তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? রিলেটিভ প্রোনাউন এবং বি ভার্বটাকে তুলে দিতে হবে। এটুকু বোঝাতে পেরেছি? এটাকে রিডিউসড ক্লজ বলে। অর্থাৎ এই অংশকে কেউ যদি প্রশ্ন করে যে মিস্টার জ্যাকসন আ প্রফেসর ইজ ট্রাভেলিং ইন দ্য মিডল ইস্ট দিস ইয়ার। এখন আ প্রফেসর ইজ আ ফ্রেজ এবং এটা হচ্ছে নাউন ফ্রেজ, কেজ ইন অ্যাপোজিশন, মানে একই ব্যক্তিকে বোঝাচ্ছে। তো আবার একদিক দিয়ে অ্যাডজেক্টিভ ফ্রেজে হওয়ার কথা, যদিও এটা নাউন ফ্রেজ। এটা আমরা পরে আলোচনা করবো কিভাবে এটা নাউন ফ্রেজ হলো, বা নাউন ক্লজ হলো। মিস্টার জ্যাকসন হু ইজ এ প্রফেসর ইজ ট্রাভেলিং ইন দ্য মিডল ইস্ট দিস ইয়ার। দেখেন আমরা কি পেয়েছি? একটা রিলেটিভ প্রোনাউন পেয়েছি এবং একটা বি ভার্ব পেয়েছি। আমরা এই দুটাকে তুলে দিতে পারি। সো মিস্টার জ্যাকসন আ প্রফেসর ইজ ট্রাভেলিং ইন দ্য মিডল ইস্ট দিস ইয়ার। আমরা বি ভার্বটাকে তুলে দেওয়ার পরে দেখেন কত সুন্দর হয়ে গেছে বাক্যটা, ছোট কিন্তু অর্থবহ।
একই অর্থ প্রদান করছে এবং বাক্যের আকার ছোট হয়ে গেছে। সো ফর আইএলস রাইটিং এবং যেখানে আপনাকে আহ, শব্দ লিমিট থাকে 250 অ্যান্ড 300, সো সেসব ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, 300 থাকলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই যে স্ট্রাকচারগুলো ফলো করতে হবে, রিডিউস ক্লজ ব্যবহার করতে হবে। ওকে, এখন ধরুন পরীক্ষাতে প্রশ্ন আসলো যে এ প্রফেসর এটা কোন ক্লজ, আপনি কি আনসার করবেন? ইটস এ নাউন ক্লজ। এখন সবাই প্রশ্ন বলবে স্যার এটা কেমনে নাউন ক্লজ হয়, এটা তো নাউন ফ্রেজ হওয়ার কথা। আমি বলছি পরীক্ষাতে যদি ফ্রেজের জায়গায় ক্লজ প্রশ্ন করে তাহলে আনসারটা ক্লজ দিয়েই হবে, হ্যাঁ। তখন কোনো ফ্রেজ দিয়ে আনসার হবে না, তার মানে মনে করতে হবে এখানে যেটা আছে এটা রিডিউস ক্লজ, মানে এটা আসলেই ফ্রেজ, কিন্তু ধরে নিচ্ছে এক্সামিনার যে এখানে একটা ক্লজ আছে, মানে আ হু ইজ কথাটা এখানে আছে, ঠিক আছে। এবং পরীক্ষা যদি প্রশ্ন করে এটা কোন ফ্রেজ তাহলে তো ইজি আনসার, কিন্তু যদি ক্লজ দিয়ে কোশ্চেন করে ভয় পাওয়া যাবে না, মনে করতে হবে এটাই ক্লজ, এটা ভুল প্রশ্ন করে নাই সে, হ্যাঁ। আর ইউ ক্লিয়ার? তাহলে এটাকে বলে অপশনাল রিলেটিভ ক্লজ রিডাকশন, মানে আপনি চাইলে রিলেটিভ ক্লজটাকে ছোট করতে পারেন, রিডিউস করতে পারেন। বুঝতে পেরেছি? সো আপনাদের কাজ হচ্ছে এইটুকু প্র্যাকটিস করা, রিলেটিভ ক্লজ রিডাকশন এই অংশটা প্র্যাকটিস করবেন, করে দেখবেন যে আপনি পারছেন কিনা। এগুলো প্র্যাকটিসের ব্যাপার, যত প্র্যাকটিস করবেন রাইটিং তত ডেভেলপড হবে। ওকে, সো দের ইজ অপশনাল দ্যাট ক্লজ, আই মিন আপনি চাইলে এই ভার্বগুলোর পরে দ্যাট ব্যবহার করতে পারবেন, আবার কখনো কখনো আপনি চাইলে দ্যাট ব্যবহার করতে আহ, না চাইলে আপনি তুলে দিতে পারবেন, মানে কিছু কিছু ভার্ব আছে যেক্ষেত্রে আপনাকে দ্যাটটাকে তুলে দেওয়া যায়, কিছু ভার্ব দেয়া যায় না, ঠিক আছে। তো সাধারণত সব ক্ষেত্রেই দ্যাটটাকে, হ্যাঁ, আমরা কিভাবে বুঝবো যে এক্সামিনার ওখানে একটা ক্লজ ধরে নিয়েছে, যখন এক্সামিনার প্রশ্ন করবে এটা কোন ক্লজ, ঠিক আছে, তখন সে ধরেই নিছে এটা ক্লজ, রাইট? নাহলে তো সে প্রশ্ন করতো কি এটা কোন ফ্রেজ। বুঝতে পেরেছি? ধরেন একটা প্রশ্নে আপনি জানেনই এটা নাউন ফ্রেজ, কিন্তু পরীক্ষায় বেচারা প্রশ্ন করেছে যে এটা কোন ক্লজ, তখন আপনি কি করবেন? ফ্রেজের নিচেই দাগ দিছে, দিয়ে বলছে এটা কোন ক্লজ, তাহলে আনসারটা কি হবে? এটা বিসিএস এ কোশ্চেন করছে একবারই, একবার অলরেডি করেই ফেলছে, যে একটা ফ্রেজ দিয়ে বলছে এটা কোন ক্লজ, তখন আনসার হবে ক্লজেই। তার মানে আনসারটা ক্লজ দিয়ে করতে হবে, উনি এটাকে ক্লজ ধরছেন। এটা ইংরেজিতে একটা নিয়ম আছে যে অনেকগুলো ফ্রেজকে আসলে ক্লজ ধরা যায় এই রিডিউস ক্লজ হিসেবে, অর্থাৎ ওর আগে একটা রিলেটিভ প্রোনাউন আছে এটা ধরে নেওয়া হয়। তো সেক্ষেত্রে আপনাকে বুদ্ধি একটু খাটাইতে হবে, ব্রেন তো একটু থাকতেই হবে নাকি, সে তো বলেই দিছে যে এটা কোন ক্লজ, তো এটা নিয়ে কনফিউজ হওয়া যাবে না। তখন মনে রাখতে হবে যে ক্লজ অ্যান্ড ফ্রেজ সেম থিং। এটা অ্যাডভান্স গ্রামার বলে কিছু নেই, এটা মডার্ন নেইম আর কি, মানে আধুনিক কালে এই এই নিয়ম চালু হয়েছে। সো সব ক্ষেত্রে দ্যাট হচ্ছে যে আবশ্যিক, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দ্যাটটাকে তুলে দিতে পারি, আমরা দেখি যে কিছু জায়গায় দ্যাট থাকে না, রাইট? অর্থাৎ দ্যাট আছে কিন্তু নাই, টিচাররা পড়ানোর সময় দ্যাটটা বসায় নাই। কখন আমরা যখন ন্যারেশন পড়ি দেখবেন যে কিছু কিছু ক্লজের আগে দ্যাট থাকে কিন্তু দ্যাটটাকে, হ্যাঁ, reduced clauses are very important for writing. I have already mentioned. So if you learn it very well, you can write very well. Like the newspapers and others writing. আমি অলরেডি বলেছি যে স্ট্রং যে রাইটার তারা বি ভার্বকে অ্যাভয়েড করে, মানে যেটা যেখানে অ্যাভয়েড করা পসিবল। আবার বলছি মানে এই না, কিছু লোক দৌড়াদৌড়ি করে, আমি একটা ভিডিও দিছিলাম এটার উপরে, বলে আপনি বেশি বোঝেন, বি ভার্ব না থাকলে বাক্য লিখবো কি করে। তাই আমি বললাম যে নিজেই হাসতেছি, আর কি করার আছে, আমি তার বই নাই সবখানে বাদ দিতে হবে, আমার কথা হচ্ছে যেখানে বাদ দেয় পসিবল। ওকে, ধরেন আমি একটা বাক্য লিখলাম আই এম অ্যাফ্রেড অফ ইউ, তাই না? বাক্যটা অনেক সুন্দর না? আমরা চাইলে বি ভার্ব আই এম অ্যাফ্রেড কে কি লিখতে পারি, আই ফিয়ার ইউ। অ্যাম অ্যাফ্রেড লেখা লাগছে না। সো আমরা যদি দুইটাকে মিলে একটা ভার্বে রূপান্তর করতে পারি স্ট্রং ভার্বে, তাহলে এটাই হচ্ছে বেটার সেন্টেন্স, মানে এইটাই রাইটার ব্যবহার করবে। বাট স্পোকেন ইংরেজির ক্ষেত্রে আই এম অ্যাফ্রেড ব্যবহার করবে, বাট রিটেনের ক্ষেত্রে আই ফিয়ার ইউ লিখবে। সো দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশ। একটা কমপ্লেক্স আর একটা হচ্ছে ভেরি সিম্পল, মানে আপনি কথা বলার সময় যত সহজভাবে বলতে পারেন আর লেখার সময় যত কঠিনভাবে লিখতে পারেন।
দুইটা একটু জটিল ব্যাপার স্যাপার। ওকে, সো এখানে কিছু ভার্ব রয়েছে, যে ভার্বগুলোর পরে দ্যাট হচ্ছে optional. I mean, if you want to use them, it's okay. If you want not to use them, it is also okay. So John said that he was leaving week. John said he was leaving next week. এর মানে হচ্ছে যে এই ভার্বগুলোর পরে যদি দ্যাট থাকে, দ্যাটটাকে তুলে দেওয়া যেতে পারে। এমন কোন স্ট্রং ভার্ব লিস্ট আমাদের রয়েছে ফর রাইটিং ব্যাচ। সো ইউ হ্যাভ টু এনরোল দ্য রাইটিং কোর্স ফর গেটিং দ্য পিডিএফ। কথা ক্লিয়ার না ভেজাল আছে? রাইটিং এ যারা আসছেন এখানে তারা জানেন যে শেষে একটা শিট দেওয়া হয়েছে 100 পেজের মতো, এখানে এটা আছে। ওকে, দেয়ার ইজ এ প্রোনাউন। এইটা নিয়ে অনেক গ্যাঞ্জাম হয়, ঠিক আছে? এটা নিয়ে অনেক গ্যাঞ্জাম হয়, কারণ এটাও পরীক্ষাতে প্রশ্ন আসে। গ্যাঞ্জামটা হচ্ছে যে দেয়ার ইজ আ রিলেটিভ প্রোনাউন হুইচ ক্যান রেফার এ সেন্টেন্স। আমি সাধারণত আমরা কি দেখেছি যে রিলেটিভ প্রোনাউন একটা নাউনকে রেফার করে, রাইট? বাট একটা রিলেটিভ প্রোনাউন আছে। রাইটিং এর কোর্স শুরু হবে জানুয়ারি 7 তারিখ থেকে, তো অলমোস্ট। কঠিনভাবে লিখতে গিয়ে যাদের উদ্দেশ্যে লিখছি তারা যদি বুঝতেই না পারে, তাহলে এভাবে লিখে কি লাভ? দ্যাটস এ গ্রেট কোশ্চেন। আপনাকে মনে রাখতে হবে যে বাংলাদেশে ধরেন আপনি বামপন্থীদের পছন্দ করেন নাকি করেন না, বলেন তো? মোস্ট অফ দ্য কেসেস বাংলাদেশের লোকজন বামপন্থী দেখতে পারে না, রাইট? পারে কিনা মানে আমরা ওপেন এই ব্যাপারে, আমাদের জানতে হবে। তো বামপন্থীদের কথা হচ্ছে যে সবকিছু সবার জন্য সমান হইতে হবে, এবং অল থিং শুড বি ইকুয়াল, ঠিক আছে? তার মানে আমরা আসলে এক ধরনের ডানপন্থী। ডানপন্থীদের কথা হচ্ছে যে উই আর অলওয়েজ রাইট অ্যান্ড দ্য আদার্স আর রং। এটাকে অপরায়ণ বলে, মানে কাউকে বাদ দেয়া। সো আমাদেরকে কাউকে বাদ দিয়েই এগিয়ে যেতে হবে। আমি যখন একটা ক্লাস করছি, ইট ডাজন্ট মিন দ্যাট ইট ইজ ফর অল। আমি জানি যে কোন স্টুডেন্টের জন্য এটা কাজে লাগবে, রাইট? সো আপনাকে এটা জানতে হবে যে প্রত্যেকটা রাইটিং এর একটা অডিয়েন্স থাকে। তো আপনার অডিয়েন্স যখন আমি, বাংলাদেশে যতগুলো পরীক্ষা হয়, আমাকে অনেকে বামপন্থী মনে করে। তো কে কি মনে করলো এটা কি জানার কিছু আছে? মানে ধরেন একজন গাধা এসে বলছে সিংহকে যে আপনি বামপন্থী। তো গাধা তো বাম কি জিনিস এটা বোঝে কেউ পৃথিবীর? কয়জন বোঝে বাংলাদেশে? সো আমার কথা হচ্ছে যে আমি সবচেয়ে পৃথিবীর বড় ক্যাপিটালিস্ট, তাই না? দেখবেন যে আমি 1 পয়সা কম নেই না। সো আমি যদি বামপন্থী হই তাহলে তো হইতোই। আমার কথা হচ্ছে টাকা ছাড়া পৃথিবীর কিছুই কোনো কাজ হবে না। সেই হিসেবে আমি হচ্ছে কড়া ডানপন্থী। টাকাই হচ্ছে, তো কি করে বামপন্থী? আমরা দেখে বামপন্থী মনে হয়? আমি বুঝলাম না, বামপন্থী লোকজন কিরকম হয়? চেহারা দেখলে বামপন্থী লাগে বেটা? কড়া ডানপন্থী। এবং দ্য অনলি থিং আই বিলিভ ইজ মানি। নো মানি নো ওয়ার্ক, রাইট? সো আমাদের কথা ওইটা, আমরা বাম নিয়ে কেন কথা বলছি, কারণ হচ্ছে ওরা প্রত্যেকটা জিনিস ইকুয়ালি ট্রিট করে, ওকে? মানে প্রত্যেকটা জিনিসকে ইকুয়ালি দেখতে চায়, তাদের কথা এরকম হইতে হবে এরকম। কিন্তু বাস্তবতা হচ্ছে যে সোশিও লিঙ্গুইস্টিক্স একটা পজিশন আছে। ধরেন আমরা রিক্সাওয়ালা, আমাদের তো তাদের সাথে কোনো দ্বিমত নাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একজন মানুষ যে ধরেন গ্রাজুয়েট, ধরেন অক্সফোর্ড গ্রাজুয়েট, এবং যিনি কোথাও পড়ালেখা করেন নাই, দুজনের ল্যাঙ্গুয়েজ কি সেম হবে? তাদের প্রকাশভঙ্গি সেম হবে? আপনি একজন মানুষের কথা শুনেই বুঝতে পারবেন যে সে কি লেভেলে পড়ালেখা করছে, ইফ ইউ ওয়াচ এনি টক শো অর এনিথিং। সো আপনি এটা বুঝতে পারবেন যে এই শাহিন আলম ভাই বুঝছে, চেয়ারে গ্লেজ মারতো না, রাইট? এটা তো আর নিজে কইতে পারি না, কিন্তু এতে ভাই তো বুঝছে। সো এটা হচ্ছে কথা। তার মানে প্রত্যেকটা ক্লাস অফ পিপলের ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ব্যাকগ্রাউন্ড আছে, ওকে? সো ইফ ইউ লুক এট, আমি উদাহরণ দিই, একটা সলিমুল্লাহ খানের দিকে তাকান। ওনার বাংলা বই কেউ পড়েছেন? উনি কিন্তু প্রমিত সাধু ভাষায় লেখেন, এবং খুব তথাকথিত কঠিন ভাষায় লেখেন আমাদের কথায়। কেন লেখেন?
কারণ যাতে করে ওনার বই সবাই না পড়তে পারে। এখন এটা আপনি যদি জানেন তাহলে আপনার মনে হবে ঘৃণা হবে লোকটার প্রতি, কেন আমরা পড়তে পারবো না। কিন্তু সমস্যা হচ্ছে যে এটা ফেসবুক না, একাডেমিক ওয়ার্ল্ডের নিয়মটাই হচ্ছে আপনাকে ওই লেভেলের ল্যাঙ্গুয়েজ না জানা অবধি ওই বই পড়া যাবে না। না হলে ফিলোসফিতে ইজি ভাষায় লেখা হতো, তাই না? ফিলোসফি বই খুলে দেখেন দাঁত উড়ে চলে যাবে, 4 পাতা পড়লেই অরিজিনাল বই লাইক প্লেটো সক্রেটিস এদের কোনো বই যদি পড়ে থাকেন ইংরেজিতে, দেখবেন যে মাথা বনবন করতেছে। ঠিক আছে, এর কারণ কি? কারণ হচ্ছে আনটিল ইউ রিচ দ্যাট কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ কমপ্লেক্সিটি আপনি বই ক্র্যাক করতে পারবেন না। ওয়াই? কারণ হচ্ছে ওই জন্য তৈরি করা হয়েছে, কারণ আপনি যেমন বাংলাদেশের মানুষ মানে সবাই গালিগালাজ করে, কোনো কিছু বুঝুক আর না বুঝুক, এমন তো সারাদিন সক্রেটিসে গালিগালাজ করবে, তাই না? তো এই জন্য ব্যাপারটা হচ্ছে যারা যে ক্লাস অফ পিপলের জন্য আপনি লিখছেন আপনার ল্যাঙ্গুয়েজটা ওই লেভেলের হইতে হবে। এই জন্য যারা ভালো লেখে তারা ইংরেজিতে লেখে এবং টাফ ইংলিশে লেখে, যাতে ওই লেভেলের কমপ্লেক্সিটি যাদের নাই তারা এটা না বুঝতে পারে। আর ক্লিয়ার? যদিও এখন জেমিনাই আসছে, নানাভাবে এআই দিয়ে ট্রান্সলেট করা যায়, ট্রান্সলেট করলে খুব একটা লাভ হয় না, কারণ মূল ভাষায় ছাড়া বোঝা যায় না আসলে কি বলতে চাইছে। সো দিস ইজ দ্য রিয়েলিটি, ওকে? তো এই কারণেই হচ্ছে যে আপনি যখন কোনো এক্সাম অ্যাপেয়ার করবেন আপনাকে মনে রাখতে হবে আপনি বিদেশে একটা ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছেন, সো আপনার ল্যাঙ্গুয়েজ অবশ্যই কমপ্লেক্স হইতে হবে, কারণ আমরা অডিয়েন্স কমপ্লেক্স। কথা ক্লিয়ার? ওকে, ইটস টাইম ফর এ চেঞ্জ। সো দেখেন, দের ইজ গোয়িং টু বি এ নিউ হেড টিচার ইন সেপ্টেম্বর, হুইচ ইজ গুড। তো কোনটা গুড? হুইচ বলতে কি বোঝানো হয়েছে? এই যে নতুন টিচার আসছে এই পুরা ব্যাপারটাকেই হুইজ দ্বারা রেফার করা হয়েছে। সো হুইজ হচ্ছে, হুইজকে এই জন্য কনজাংটিভ প্রোনাউন বলা হয়, একই সাথে কনজাংশনের কাজ করে। কনজাংশনের কাজ কি? একটা সেন্টেন্সকে জুড়ে দেবে এবং একটা সেন্টেন্সকে রেফার করা। একজন বলে দেখা যায় না, কেন দেখা যাবে না? এই তো দেখা যাচ্ছে। সো হুইজ মাঝে মাঝে কনজাংশনে কাজ করতে পারে। এখন পরীক্ষাতে যদি প্রশ্ন আসে এই হুইজ কি, কনজাংশন নাকি প্রোনাউন, হোয়াট উইল বি দ্য আনসার? ইট ইজ এ কনজাংশন, যদিও এটা রিলেটিভ প্রোনাউন। কিন্তু পরীক্ষা যদি কোশ্চেন আসে এটা কোন ধরনের প্রোনাউন, তখন এটা রিলেটিভ প্রোনাউন থাকবে না, আনসারে থাকবে এটা কনজাংটিভ প্রোনাউন, বিকজ ইট ইজ এ কনজাংশন, ইট ইজ টোটালি এ কনজাংশন, কারণ অ্যান্ড দ্যাট ইজ গুড অ্যাকচুয়ালি। সো হুইজ একটা পুরা সেন্টেন্সকে রেফার করতে পারে, এই জন্য এটাকে আলাদাভাবে আমরা ট্রিট করব। কোথাও যদি হুইজ দেখেন এর মানে হচ্ছে অ্যান্ড ডিড অথবা অ্যান্ড দে, এই একই সাথে দেখেন কনজাংশনে কাজ করছে এবং একটা পুরো বাক্যকে রেফার করছে। এটা একটু ডিফারেন্ট ফ্রম আদার রিলেটিভ প্রোনাউন্স, কারণ আমরা আগে দেখেছি একটা নাউনকে রেফার করবে, এখানে একটা পুরো বাক্যকে রেফার করছে। যদি আমরা এটা জানার জন্য দিয়েছি, এটা মাঝে মাঝে পরীক্ষাতে দেখেছি অনেক জায়গায় কোশ্চেনে আসে এমসিকিউতে, ফলে আপনারা এটাকে কনজাংশন আনসার করবেন। বাট যদি অপশনে রিলেটিভ প্রোনাউন অ্যান্ড কনজাংটিভ প্রোনাউন থাকে তাহলে ওটা হচ্ছে বেটার চয়েস, কারণ ওটা দুটাকেই কভার করে। ঠিক আছে, দেখেন, জো গট দ্য জব, দিস সারপ্রাইজড এভরিবডি। জো গট দ্য জব, হুইচ সারপ্রাইজ এভরিবডি। হুইচ বলতে কি বোঝানো হয়েছে? গেটিং দ্য জব, রাইট? এই যে জো গট দ্য জব, এই পুরা বাক্যটাকে হুইচ রেফার করছে। ওকে, ওকে, নমিনাল দ্যাট ক্লজ বলে। কিছু কিছু ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে আমরা দ্যাট ক্লজকে দেখি, দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল, রাইট? সো এই এই দ্যাট ক্লজের নিয়মটা হচ্ছে এটা স্থান পরিবর্তন করে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ দ্যাট ক্লজ যদি পেছনে থাকে ওটাকে টেনে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে। লুক এট দি লুক এট দিস, ইট ইজ ওয়েল নোন দ্যাট মেনি রেসিডেন্টস অফ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ আর ডাইং। It is well known that many residents of third world countries are dying. That many residents of third world countries are dying is well known. So দেখেন, আমরা এই যে দ্যাট ক্লজটাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পেরেছি, দ্যাট মেনি রেসিডেন্টস অফ দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ আর ডাইং ইজ ওয়েল নোন।
এটাকে বলে নমিনাল দ্যাট ক্লজ, অর্থাৎ অর্থাৎ দ্যাট ক্লজ যদি নাউন হিসেবে ব্যবহৃত হয়, কি বলেছি, দ্যাট ক্লজ যদি নাউন হিসেবে ব্যবহৃত হয় সেটা অবজেক্টের জায়গায় থাকলেও অথবা কমপ্লিমেন্টের জায়গায় থাকলে সেটাকে সাবজেক্টে আনা যেতে পারে টেনে। এবং এটা খুব সহজ ব্যাপার, আপনি অ্যাক্টিভকে প্যাসিভ করলে, প্যাসিভকে অ্যাক্টিভ করলে সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়, অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়, রাইট? সো দ্যাট ইজ দ্য রুল। ওকে, এরপরে আসে হোয়াট। হোয়াট হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন যার কোনো এন্টিসিডেন্ট থাকে না। এখন এন্টিসিডেন্ট থাকে না এরকম হচ্ছে কি অর্থে থাকে না? মেনশন থাকে না, অর্থাৎ যার একটা অপ্রকাশিত এন্টিসিডেন্ট রয়েছে, অর্থাৎ যার উত্তরটা আমাদের কাছে আছে। মানে ওটার হোয়াট, হোয়াট মানে কি? হোয়াট মানে হচ্ছে কি, তাই না? কি তোমাকে কষ্ট দেয় আমি জানি, তার মানে কি এর উত্তর আমরা জানি। কে এসেছিল, উত্তরটা কোথায় বসে? কে এর জায়গায়, রাইট? রহিম এসেছিল, করিম এসেছিল, মুরসালিন এসেছিল, রাইট? তো এই যে এসেছিল, হু এর জায়গায় উত্তরটা আসছে। তো মনে রাখতে হবে ইংরেজিতে হোয়াটও রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। সাধারণ বইগুলোতে আমরা এগুলো অ্যাভয়েড করি, বাট আনফর্চুনেটলি পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন আসতে দেখা গেছে যে এটা কি ধরনের প্রোনাউন। সো আমরা জানি যে হু, হুম, হুইস, হোয়াট এগুলো তো ইন্টারোগেটিভ প্রোনাউন। আবার হোয়াটকে আমাদের রিলেটিভ প্রোনাউন হিসেবে শিখতে হবে। কিন্তু হোয়াট যে জিনিসকে নির্দেশ করবে, আমরা জানি যে প্রত্যেকটা রিলেটিভ প্রোনাউনের একটা অ্যান্টিসিডেন্ট থাকতে হবে এবং ইট ইজ ম্যান্ডেটরি। অর্থাৎ আমরা যে নাউনটাকে রেফার করছি সেই নাউনের পাশেই রিলেটিভ প্রোনাউনটাকে বসাতে হবে। কিন্তু কিছু কিছু জায়গাতে যদি আমরা দেখি যে রিলেটিভ প্রোনাউন তার অ্যান্টিসিডেন্ট নাই, এবং রিলেটিভ প্রোনাউন এমন কোনো বস্তুকে নির্দেশ করছে যে বস্তুর উত্তর আমরা জানি, অথবা যে বস্তুর ভেতরে একটা অটোমেটিক্যালি একটা অ্যান্টিসিডেন্ট আছে, কিরকম আমরা পড়লেই বুঝতে পারবো। ওয়ার্ড কেবলমাত্র বস্তু বা জিনিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়, এটি কোনো প্রকাশিত অ্যান্টিসিডেন্ট ছাড়াই ব্যবহৃত হয়, মানে আনএক্সপ্রেসড অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট আছে কিন্তু প্রকাশিত নয়। এটি দ্যাট হুইচ বা দ্য থিং হুইচ এর সমতুল্য, অর্থাৎ দি থিং হুইচ এর রিপ্লেস হিসেবে আমরা ওয়ার্ড ব্যবহার করতে পারি। ঠিক আছে, মানে ওয়ার্ড ব্যবহার করা মানে হচ্ছে দি থিং হুইচ। ওয়ার্ড মানে কি? দি থিং হুইচ এর সমতুল্য হচ্ছে ওয়ার্ড। সো আপনাকে যখন ওয়ার্ড থাকবে আপনার মনে রাখতে হবে এখানে অ্যান্টিসিডেন্টটা হচ্ছে দি থিং। ঠিক আছে, দি থিং হচ্ছে অ্যান্টিসিডেন্ট এবং ওয়ার্ড হচ্ছে দি থিং হোয়াট, অর্থাৎ দি থিং হুইচ ইজ ইকুয়াল টু হোয়াট। এই জন্য দি থিং হুইচ উজ্জ্ব থাকবে, এখানে কিন্তু একটা অ্যান্টিসিডেন্ট আছে। ঠিক আছে, এটা জাস্ট আপনাকে পড়ার জন্য মনে রাখতে হবে। এটা এখন খুব একটা ব্যবহার করা হয় না, কিন্তু আমাদের কেন মনে রাখতে হবে? কারণ এটা পরীক্ষাতে আসে, যেহেতু আসে আমাদেরকে তো মনে রাখতেই হবে। আমরা কিন্তু এটা ব্যবহার করি না তেমন। ঠিক আছে, আগেকালের কিছু বাক্য ছাড়া এখন ব্যবহার করি না। সো দেখেন, হোয়াট ক্যান নট বি কিউরড মাস্ট বি এনডিওর্ড, এনজুয়ার্ড। সো ডিউ, জু, সো যেটাই হোক, এনডিউর্ড বলতে পারেন, এনজিওর্ড বলতে পারেন। সো যা নিরাময় করা যায় না তা সহ্য করতে হবে। হোয়াট ক্যান নট বি কিউরড মাস্ট বি এনডিওর্ড। যেমন কি সুন্দরী টক্সিক গার্লফ্রেন্ড। সো হোয়াট ক্যান নট বি কিউরড মাস্ট বি এনডিওর্ড, কিচ্ছু করার নাই। আর যারা বিবাহ করেছেন তাদের জীবন এটা হচ্ছে যা বাদ দেওয়া যাবে না তা সহ্য করতে হবে, মেনে নিতে হবে। ঠিক আছে, আই সে হোয়াট আই মিন, আমি যা বোঝাতে চাই তাই বলি, মানে আমি যা কিছু বলি মন থেকে বলি। ঠিক আছে, এই ওয়ার্ড দ্বারা মানে হচ্ছে যে দ্যাট হুইজ আই মিন, আমি যা বোঝাতে চাই। দেখেন, হোয়াট ইজ ডান ক্যান নট বি আনডান। সো এই ওয়াটের মধ্যে কি আছে? দ্য থিং হুইচ ইজ ডান। ক্লিয়ার? তাহলে এই ওয়াট কি? পরীক্ষায় যদি প্রশ্ন করে ওয়াট কি, কি আনসার দিবেন? ওয়াট মানে কিন্তু কি না এখানে, হ্যাঁ, ওয়াটের মানে হচ্ছে যা। সো দেখেন, গিভ কেয়ারফুল হিট টু হোয়াট আই সে, এরকম বাক্য আমরা ব্যবহার করি। পে হিট টু হোয়াট আই সে, লিসেন টু হোয়াট আই সে, রাইট? তো এই হোয়াট মানে কি? দ্য থিং হুইচ আই সে।
Are you clear? I said what I said, right? It is what it is. So what? It is the thing which it is. ওকে, তাহলে এরকম যদি ওয়ার্ড ব্যবহৃত হয় যে ওয়ার্ডের মিনিং হচ্ছে যে, হোয়াট ইজ দ্য মিনিং? দ্য থিং হুইচ। তাহলে এই ওয়ার্ড হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ওকে, এবং আরো একটা জিনিস মনে রাখতে হবে, যখন এই ওয়ার্ড ব্যবহৃত হবে তখন দুইটি ক্লজ থাকবে, অর্থাৎ ভার্ব দুইটি থাকবে। দুইটি থাকা মানেই হচ্ছে যে এটা একই সাথে বাক্যকে যুক্ত করেছে এবং একই সাথে প্রোনাউনের কাজ করেছে, রাইট? যদি ওয়ার্ড রিলেটিভ প্রোনাউন না হতো তাহলে দুইটা ক্লজ যুক্ত হতে পারতো? পারতো না, আমাকে আলাদা করে কনজাংশন কিনে আনা লাগতো দুজনকে জোড়ার জন্য। সো ইংরেজিতে আরো একটি পুরাতন রিলেটিভ প্রোনাউন আছে, খুবই পুরাতন। সেটা হচ্ছে পুরাতন ইংরেজিতে রিলেটিভ প্রোনাউন হিসেবে সাচ, সেম এবং অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভের পরে ব্যবহৃত হতে পারে। অর্থাৎ অ্যাজ ডট ডট অ্যাজ, হি ইজ অ্যাজ গুড অ্যাজ মি। ঠিক আছে, এবং আরো মজার বিষয় হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল, রাইট? অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভের পরে ব্যবহৃত হতে পারে। ওকে, সো লুক এট দিস। অ্যাজ মানে হচ্ছে এখানে এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয় যে সাসের দ্বারা ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ সাচও একটা প্রোনাউন। সাচ কি প্রোনাউন বলেন তো? অন, নান, অল, সাম, এনি, মেনি, আদার, উইথ, এ ফিউ। সাচ কি প্রোনাউন? কেউ জানেন? সাচ হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সাচ হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং অ্যাজ আবার প্রোনাউনকে রেফার করে। প্রোনাউন রেফার্স টু প্রোনাউন। অর্থাৎ সাচের ভেতরে একটা প্রোনাউন আছে এবং এরপরে অ্যাজ, অ্যাজও আরেকটা প্রোনাউন। অ্যাজ হচ্ছে রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? তাহলে টিয়ার্স সাচেস অ্যাঞ্জেলস, তো অ্যাজ কাকে রেফার করে? সাচকে। ঠিক আছে, কোন সার্স? এই যে টিয়ার্স সার্স, যেমন আর কি, যেমন তেমন। তো মনে রাখতে হবে প্রথমে যে সাসটা আছে এই সাসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এন্ড দ্বিতীয় যে অ্যাসটা আছে এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যেমন সাস দ্যাট, সাসের প্রথম সাসটা কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দ্বিতীয় দ্যাটটা কি? রিলেটিভ প্রোনাউন। কি কঠিন, তাই না? এখন মজার বিষয় হচ্ছে যে এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না, কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে কি সাস অ্যাস কি, এরকম প্রশ্ন আসবে না। প্রশ্ন আসবে অ্যাস কি অথবা সাস কি। এখন পরীক্ষাতে আসে, এগুলো হচ্ছে পুরনো। এখানে কি লেখা আছে? ওল্ড ইংলিশ। ওল্ড ইংলিশ মানে কি? ওই যে শেক্সপিয়ারের আগে যে ইংরেজি ছিল। আপনারা পুরানো বাংলা পড়েছেন না, মধ্যযুগের বাংলা বা চর্যাপদ পড়েছেন? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, এই সেই চর্যাপদ। চর্যাপদ নাকি চর্যাপদ কোনটা আমি তো ভুলে গেছি উচ্চারণ। কেউ জানাবেন? মাঝে মাঝে নিজেই ভুলে যাই। পড়ে পড়ে মনে রাখবেন, ঠিক আছে? ওকে, একটা শিখবো, এটাই শেষ। এবং এটা আমাদের জানা আছে অলরেডি। বাট, আমরা জানি যে বাট হচ্ছে কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু ইংরেজিতে বাট রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। বাট যখন কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় তখন বাট দুইটি বাক্যকে যুক্ত করে শুধুমাত্র, কিন্তু বাট যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় তখন বাট দুইটা কাজ করে। স্লোলি তো পড়াচ্ছি রে ভাই, দ্রুত পড়ালে তো 5 মিনিটে শেষ হয়ে যেত। বাট
দুইটা কাজ করতে পারে। একটা হচ্ছে কনজাংশনের, যখন সে কনজাংশনে কাজ করে তখন সে দুইটা বাক্য বা ফ্রেজকে যুক্ত করে, দুইটা ক্লজ বা ফ্রেজকে যুক্ত করে। যেমন হি ইজ অনেস্ট, হি ইজ রিচ বাট অনেস্ট, হি ইজ রিচ বাট অনেস্ট। তো দেখেন বাট হচ্ছে রিচ অ্যান্ড অনেস্ট, এই দুইটাকে যুক্ত করেছে, রাইট? দুইটা বিপরীত আইডিয়াকে যুক্ত করেছে। ধনী এবং অনেস্ট হওয়া টাফ না? যেমন হি ইজ পলিটিশিয়ান বাট অনেস্ট। বাট মি নো বার্স মানে হচ্ছে কিন্তু কিন্তু করো না। ঠিক আছে, এটা নিয়ে পরে আলাপ করবো কখনো। প্রথমটা ভার্ব, দ্বিতীয়টা নাউন, এটা বোঝাই যাচ্ছে। বাট মি মানে কি? প্রথম বারটা কি হবে তাহলে? দেন বাট মি নো বার্স। কোন বাক্য ভার্ব দিয়ে শুরু হয়? আমরা জানি সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। এবং দ্বিতীয় বাটের আগে কি আছে? ধরেন বাট মি নো বার্ডস, উনি যেটা বলছে, দ্বিতীয় বাটের আগে কি আছে? নো আছে। তো নো কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। তাহলে বার্ডসটা কি? আবার আপনারা জানেন শুধুমাত্র প্লুরাল হয় কিসের? প্লুরাল কার হতে পারে একমাত্র পৃথিবীতে? নাউনের হইতে পারে। তাহলে দ্বিতীয় বার্ডসটা হচ্ছে নাউন। ঠিক আছে, এগুলো জাস্ট একটু একটু বুদ্ধি খাটালেই উত্তর চলিয়া আসিবে, চক্ষু দিলেই এটা কাজ হয়ে যাবে। তো বার্ড হচ্ছে দুইটা কাজ করে, একটা হু ডাজ নট এবং হুইজ নট। অর্থাৎ আমরা যদি হু বা হুইজ আমরা কোথায় ব্যবহার করি? সাধারণত রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা হু হু এবং হুইজ ব্যবহার করি। এটাই মূল নিয়ম, তাই না? ব্যক্তির সাথে হু এবং বস্তুর সাথে হুইচ। এমন যদি কোনো বাক্য থাকে যে বাক্যে আমরা হু এর পরে একটা নেগেটিভ ভার্ব ব্যবহার করেছি, অর্থাৎ নেগেটিভ সেন্স, অথবা হুইস এর পরে আমরা একটা নেগেটিভ সেন্স ব্যবহার করেছি, তাহলে দুইটার পরিবর্তেই আমরা বার্ড ব্যবহার করতে পারবো। যেমন আমরা দেখি এই বাক্যটাকে, অর্থাৎ নেগেটিভ যদি থাকে কোথাও হু এবং হুইস এর সাথে, তাহলে আমরা বার্ড দ্বারা দুইটাকে রিপ্লেস করতে পারি। সো দেয়ার ইজ নান হু উইল নট এগ্রি উইথ মি, তাহলে কি আছে? হু অ্যান্ড হোয়াট? নট। তাহলে হু এর সাথে কি আছে? নট। তাহলে আমরা হু প্লাস নট ইজ ইকুয়াল টু কি ব্যবহার করতে পারি? বাট। তো দেখেন, দেয়ার ইজ নান বাট উইল এগ্রি উইথ মি, আমরা এটা কিন্তু ছোটবেলা থেকে 8-9-এ পড়েছি, রাইট? নেগেটিভ সেন্টেন্স করার জন্য পজিটিভ সেন্টেন্স করা। অর্থাৎ দেয়ার ইজ নান হু উইল নট এগ্রি উইথ মি, এটাকে আমরা পজিটিভ আকারে লিখবো, অর্থাৎ আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে লিখবো। কি করে লিখতে হয়? দেয়ার ইজ নান বাট উইল এগ্রি উইথ মি, অর্থাৎ নটটাকে আমরা তুলে দিলাম কিন্তু অর্থ একই থাকলো, কারণ বাটের ভেতরেই হু প্লাস নট আছে। তাহলে এটা হচ্ছে একটা নেগেটিভ রিলেটিভ প্রোনাউন যে হু এবং হুইজ নট, অর্থাৎ হু এবং হুইজকে রিপ্লেস করতে পারে। তাহলে আমরা ইংরেজিতে আসলে রিলেটিভ প্রোনাউন মূলত কয়টা পেয়েছি? দুইটা। একটা হচ্ছে হু প্লাস হুইচ, রাইট? ব্যক্তির ক্ষেত্রে হু, বস্তুর ক্ষেত্রে হুইচ। দুই ক্ষেত্রে আমরা যদি এটা রেস্ট্রিকটিভ ক্লজ হয়, দুই ক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করতে পারি, অর্থাৎ দ্যাট যেটা পেয়েছি এটা এক্সট্রা, অর্থাৎ দ্যাট ছাড়াও কিন্তু আমাদের কাজ চলতো, রাইট? তাহলে আমরা হু হুইজকে রিপ্লেস করার জন্য, পজিটিভলি রিপ্লেস করার জন্য কি ব্যবহার করতে পারি? দ্যাট। হু হুইজ যদি আমরা ব্যবহার না করতে চাই, আমরা দ্যাট দিয়ে কাজ চালাতে পারি। কিন্তু বাক্যটা যদি নেগেটিভে হয় তাহলে আমরা দ্যাট দিয়ে কাজ চালাবো না, তখন আমরা দ্যাটের পরিবর্তে কি দিয়ে কাজ চালাবো? বাট দিয়ে। কঠিন কিছু? তাহলে আমাদের মূল প্রোনাউন কয়টা? দুইটা। ব্যক্তি হু, বস্তু হুইচ। আমরা চাইলে দুইটার পরিবর্তে কি ব্যবহার করতে পারি? পজিটিভ অর্থে দ্যাট, আর নেগেটিভ অর্থে বাট। কথা ক্লিয়ার? এই চারটায়, আর বাকিগুলো সব ওইটার আর কি একটু বাক্যটাকে চেঞ্জ করে করে ব্যবহার করা আর কি। মানে ওইটা, এই দুইটাকেই আসলে প্যাঁচায় ট্যাচায় ধরা আর কি, অন্যগুলো দিয়ে, এই দুইটা দিয়ে কাজ চালানো যায়। সো দেয়ার ইজ নান বাট উইল এগ্রি উইথ মি। ওকে। এবার একজন বলছিল গতদিন, এখানে আমরা ব্রেক দিব এটার পরে।
হ্যাঁ, দ্যাট আমরা ব্যক্তি এবং বস্তু দুই ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। কখন পারবো বলেন তো, কখন পারবো? শিখাইছি, when the clause is restricted। এ তো পড়িয়ে ফেলেছি খুব সুন্দর করে করে, ধরে ধরে বুঝালাম বিষয়টা, তাই না? হ্যাঁ, এবার যদি কোনো রিলেটিভ প্রোনাউন ব্যবহারের সময় দেখা যায় হোয়াটের মতো আর কি, কোনো অ্যান্টিসিডেন্ট উল্লেখই নাই। মানে আগে তো আমরা বুঝতে পারছিলাম যে হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড, কপালের লিখন যায় না খণ্ডন, এরকম। এটা হচ্ছে আমরা আগে বুঝছিলাম হোয়াট মানে দ্য থিং হুইচ। এমন যদি থাকে যেখানে একটা পার্সন আছে, অথবা বস্তু আছে, অথবা এমন কিছু আছে যেটার কোনো উল্লেখ নেই বা উল্লেখ করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা একটা করে এভার যুক্ত করি। কি যুক্ত করি? এভার। যেমন, এটা যে আসে তাকেই দিয়ে দিও। ঠিক আছে? এটা যে আসে তাকেই দিয়ে দিও। এখন দেখেন, এখানে যে আসে কারণ নাম মেনশন করা আছে? নাই। তার মানে আমরা আসলে এক্স্যাক্টলি জানি না কে, এবং এই হু যে, সে হু কাকে রেফার করছে এটা আমরা জানি না। তো এই এরকম যদি হয় যে রিলেটিভ প্রোনাউন যাকে রেফার করবে তাকে আমরা চিনি না, জানি না, এবং কোনো মেনশনই নাই, এবং রিলেটিভ প্রোনাউন ওখানে ব্যবহার করতেই হবে। কেন করতে হবে? কারণ দুইটা বাক্য আছে এবং একটাকে যুক্ত করতে হবে। তো আপনারা জানেন যে দুইটা বাক্যকে একটা মাত্র প্রোনাউন দ্বারা যুক্ত করা যায়, সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আবার রিলেটিভ প্রোনাউন হতে গেলে তার এন্টিসিডেন্ট থাকতে হবে, কিন্তু নাই এন্টিসিডেন্ট। তাহলে কি করতে হবে? যে প্রোনাউনটা আমরা ব্যবহার করছি সেই প্রোনাউনের সাথে একটা এভার লাগবে। যেমন, যেই আসবে তাকে স্বাগতম। দেখেন, হু ড্যাশ হু কামস ইজ ওয়েলকাম, আমাদের বাক্যটা এরকম হওয়ার কথা ছিল, রাইট? রিলেটিভ প্রোনাউন অনুসারে এখানে কিন্তু দুইটা বাক্য আছে, কারণ ভার্ব কয়টা? দুইটা। দুইটা মেইল ভার্ব আছে না, দুইটা মেইন ভার্ব। দুইটা মেইন ভার্ব থাকলে কি হয়? একটা রিলেটিভ প্রোনাউন বসে, মনে আছে বলে দিয়েছিলাম। এবং সেই রিলেটিভ প্রোনাউনটা কি বসে? ভার্ব যদি দুইটা হয় আর সাবজেক্ট একটা থাকে, মানে গ্যাপ যদি থাকে, তাহলে আমরা কি ব্যবহার করি? হু ব্যবহার করি। মনে আছে? যদি হুম থাকে তাহলে কি হয়? যেই কটা সাবজেক্ট সেই কটা ভার্ব যদি থেকে থাকে এবং গ্যাপ থাকে, তাহলে আমরা হুম ব্যবহার করি। তো দেখেন, আমাদের যদি এরকম কিছু না থাকে, একদম এই নিয়মের বাইরে সবকিছু, যে আমাদের কোনো নাউন মেনশন করা নাই কিন্তু আমাদের রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে, তাহলে আমরা একটা করে এভার যুক্ত করব। হুম এভার, হুএভার কামস ইজ ওয়েলকাম। দেখেন, টেক হুইচ এভার ইউ লাইক। সো দেখেন, টেক ইট যদি থাকতো, ঠিক আছে, টেক ইট যদি থাকতো তাহলে আনসার কি হতো? টেক ইট হুইচ ইউ লাইক। যখনই ইট নাই, তখন আমাকে টেক হুইচ এভার ইউ লাইক। তার মানে যদি আমাদের রিলেটিভ প্রোনাউনটার এন্টিসিডেন্ট না থাকে, তাহলে রিলেটিভ প্রোনাউনটার সাথে কি যুক্ত হবে? এভার যুক্ত হবে। তাহলে যেখানে ওয়ার্ড ব্যবহৃত হতো, সেই ওয়ার্ডের যদি কোনো অ্যান্টিসিডেন্ট আমরা খুঁজে না পাই, ধরেন আমাদের মাথাতেও আসতেছে না, এবং অপশনে আমরা দেখছি যে এরকম কোনো ব্যবস্থা নেই, বসবে হোয়াট, তাহলে আনসারটা হবে হোয়াট এভার। বসবে হু, কিন্তু তার কোনো অ্যান্টিসিডেন্ট নাই, তাহলে কি হবে? হুএভার। বসবে বসবে হুম, তার কোনো অ্যান্টিসিডেন্ট নাই, তাহলে কি বসবে? হুমএভার। ঠিক আছে? সো দেখেন, হুএভার বা হুস সো এভার কাদের জন্য ব্যবহৃত হয়? কোনো নির্দিষ্ট ব্যক্তি ছাড়াই যে কেউ বোঝাতে পারে। অর্থাৎ যে কেউ অর্থে আমরা হুএভার ব্যবহার করি, যে কোনো একটি অর্থে আমরা হুইস এভার ব্যবহার করি, এবং যে কোনো কিছু, হোয়াট এভার হ্যাপেন্স, যে আগের নিয়মই থাকবে, শুধু অ্যান্টিসিডেন্ট থাকবে না, এবং এই জন্য আপনাকে এভার যুক্ত করতে হবে। এবং এই মিনিংটা জানলেও কিন্তু হয়ে যাবে। হুএভার মানে কি? যে কেউ। হুইস এভার মানে কি? যে কোনো একটি। হোয়াট এভার মানে কি? যে কোনো কিছু। কথা ক্লিয়ার না ভেজাল আছে? হুসো এর এক্সাম্পল দেওয়া আছে, এই যে হুসো এভার। দেখেন কত সুন্দর বাক্য, কঠিন বাক্য দেওয়া আছে। এগুলো সব ওল্ড ইংলিশ, ঠিক আছে, এগুলো কিন্তু এখন ব্যবহৃত হয় না তেমন একটা, কিন্তু পরীক্ষাতে পড়ে। কারণ মাস্টার যে
তার মনের মার্জি, তাই না? তার মন তার আমরা পরিবর্তন করতে পারবো না। সো হুসো digged a pit shall fall therein, যে গর্ত করে সে নিজেই তাতে পড়ে। আহ, হোয়াট আ সেন্টেন্স নাকি? এই ডিগড মানে কি এখানে? রাইট, এগুলো ওল্ড ইংলিশ, হ্যাঁ, বাইবেল থেকে নেওয়া হয়েছে। Whosoever exalt himself shall be abased, যে নিজেকে উঁচু করবে তাকে নিচু করা হবে। দেখেন না, বাংলাদেশে কেউ সেলিব্রিটি হলে তার লাইফ হেল, তাকে নামানোর জন্য পৃথিবীর সবাই মিলে তাকে টেনে নামাবে 1 মাসের মধ্যে মোটামুটি। সবাই শুধু বসে থাকে যে এটা কবে ফল হবে, তাই না? সো পৃথিবীর নিয়মে হচ্ছে যে whosoever exalt himself shall be abased and whoso, এগুলো হচ্ছে ওল্ড ইংলিশ। ডিগ মানে হচ্ছে যে ডিক্স, মানে ডিগ এস আর কি, ডিগস আ পিট শ্যাল ফল দেয়ার ইন, এগুলো ওল্ড ইংলিশ। দেয়ার ইন মানে সেখানেই। অ্যান্ড হুসো এর ব্যাপারটা দেখিয়েছি, এটা মূলত হুএভার আর কি, একই জিনিস। এখন মডার্ন ইংলিশ ইউজ হয়, হ্যাঁ। রেখো মা দাসের এ মনে, এ মিনতি করি তব পদে, নাকি? তো এখন আমরা কি বলি, পদকে কি বলি? পা। দাসের এ মানে কি? আমাকে। তা এখন কি আমরা এগুলো বলি? বলি না, রাইট। এগুলো ওল্ড ইংলিশ, এগুলো রাইটিং এ ব্যবহার করা যাবে না। নট সাজেস্টেড ফর একাডেমিক রাইটিং অর এনি কাইন্ড অফ রাইটিং, এগুলো শুধু পড়ার জন্যই। এখন আপনি যদি বাংলা লেখেন মধুসূদনের মতো, তো বিসিএস যদি এই বাংলা দিয়ে আপনি রচনা লেখেন, আই এম প্রেটি শিওর যে টিচার মানে খাতা দেখবে, তার বাংলা অভিধান নিয়ে বসে থাকতে হবে, যেই হোক না কেন। এটা ওল্ড ইংলিশে একটু প্যারা বেশি। ধরুন আমরা ওল্ড ইংলিশ বললে আমরা ডিকশনারি নিয়ে বসে থাকি, কিছু করার নাই। ডিকশনারি খুঁজে খুঁজে দেখি যে এটা কি বোঝাতে চাইছে। এখানে ইংলিশ ডিপার্টমেন্টে কেউ থাকলে জানে, অ্যাংলো স্যাক্সন যখন পড়ায় তাদের, অ্যাংলো স্যাক্সন পোয়েট্রি। ঠিক আছে, লেটস টেক এ ব্রেক অ্যান্ড উইল বি ব্যাক আফটার 10 মিনিটস। আমার বিড়াল হবে বাংলাদেশের একমাত্র দার্শনিক, যেদিন আমি প্রাইম মিনিস্টার হব, খায়রুল দেয়ারের মতো। ঠিক আছে, আজকে দেখছেন হিরো আলম নমিনেশন তুলছে, বিরাট বড় নিউজ দেখলাম। যদি আমি ফেসবুক মেইন আইডিতে ঢুকি না, মাঝে মধ্যে ছাড়া। এই যে সাজিদ শাহরিয়ার সাতিন, আমার গুরু হিটলার, মানে কি বুঝলো আল্লাহ জানে। বললাম হিটলারের গুরু নিটসে, তো আমার এখানে একটা নিটসে আছে, তাহলে মানে কি আমি নেক্সট হিটলার? এটা বুঝলো না। সে বলে আমার গুরু হিটলার, হিটলারই আমার শিষ্য। ওকে, সো নেক্সট হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ইংরেজিতে সাধারণত 4টি ডেমনস্ট্রেটিভ প্রোনাউনকেই মূল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ধরা হয়। ঠিক আছে, একটা হচ্ছে দিজ, দ্যাট, দিজ এবং দোজ। দিজ, দ্যাট, দিজ এবং দোজ, এই 4টা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কোনো কিছু কাছে অথবা দূরে, এটাকে নির্দেশ করতে এগুলো ব্যবহার করা হয়। ডেমনস্ট্রেট মানে কি? নির্দেশ করা, আঙুল দিয়ে দেখিয়ে দেয়া, অথবা কোনো কিছুকে নির্দেশ করা, দূরের বা কাছের বস্তুকে। তো দূরের বস্তু নির্দেশ করতে আমরা কি বলি? দ্যাট ইজ আ পেন, অ্যান্ড দিস ইজ আ বুক, রাইট? এগুলো আমরা ক্লাস 1-এ ব্যবহার করেছি। এই যে প্রোনাউনগুলো আমরা ব্যবহার করি, এগুলোকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। দিস ইজ এ প্রেজেন্ট ফ্রম মাই আঙ্কেল, সো দিস। এখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের সাথে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বা ডিটারমিনারের মিল আছে। বলেন তো এই দিস কখন ডিটারমিনার এবং কখন প্রোনাউন? যখন দিসের পরে কোনো নাউন থাকবে না, তখন দিস হচ্ছে প্রোনাউন। এবং দিসের পরে যদি একটা নাউন চলে আসে, দিস বুক ইজ মাইন, সো দিসের পরে কি আছে? বুক আছে, রাইট? বুক একটা নাউন, সো নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে, অর্থাৎ দিস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার।
যদি অ্যাডজেক্টিভ বলতে চাই, এটা হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, অর্থাৎ প্রোনাউন থেকে এসেছে। তাহলে দিস, দ্যাট, দিস, দোজ আদতে জন্মগতভাবে দে আর প্রোনাউন, এবং তাদেরকে যখন আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি, তাদের পরে আমরা একটা নাউন ব্যবহার করি। ওকে, তাহলে কোথাও যদি দিস, দ্যাট, দিস, দোজ এর পরে নাউন না থাকে, তার মানে হচ্ছে এটা প্রোনাউন। ওকে, এই যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ নিচে দেওয়া হলো, যাতে আপনার ক্লিয়ার হয় বিষয়টা। ওকে, সো আমরা দিস, দ্যাটের একটু ব্যবহারটা শিখবো, কারণ এখানে একটা জটিল ব্যবহার আছে। দিস হচ্ছে কাছের বস্তুকে নির্দেশ করতে ব্যবহৃত হয়, এবং দ্যাট হচ্ছে দূরের বস্তুকে। যেমন দিস ইজ বেটার দ্যান দ্যাট, এটি ওটির চেয়ে ভালো, মানে এখানকারটি ওখানকারটি চেয়ে ভালো। দ্যাট এবং দোজ পূর্ববর্তী নাউনের পুনরাবৃত্তি এড়াতে ব্যবহৃত হয়, অর্থাৎ একটা নাউনের পুনরাবৃত্তি এড়াতে আমরা দিস, দ্যাট এবং দোজ ব্যবহার করতে পারি। কিরকম? এটা কিন্তু দিস এবং দিস সাধারণত এই অর্থে ব্যবহৃত হয় না, শুধুমাত্র দ্যাট এবং দোজ ব্যবহৃত হয় কোনো নাউনের পুনরাবৃত্তি এড়াতে, মানে একই নাউনকে আমরা দুইবার মেনশন না করে দ্বিতীয় নাউনটার পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করতে পারি। দ্য ক্লাইমেট অফ বেলগাম ইজ লাইক দ্যাট অফ পুনে, সো ইজ দ্যাট লাইক দ্যাট অফ পুনে। তো দ্যাট মানে কি এখানে? দ্য ক্লাইমেট অফ বেলগাম ইজ লাইক দ্য ক্লাইমেট অফ পুনে। সো দি ক্লাইমেটের পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করেছি। সাধারণত আমরা যখন কম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করি, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করি, তখন আমরা এটা বেশি ব্যবহার করে থাকি, তাই না? এটা ওটার চেয়ে ভালো, অমুকটা অমুকটার চেয়ে খারাপ, ইট ইজ বেটার দেন দ্যাট, রাইট? এরকম আমরা ব্যবহার করি। সো দি স্ট্রিটস অফ দিস সিটি আর ওর্স দ্যান দোজ অফ আহমেদাবাদ। সো আহমেদাবাদ, সো আহমেদাবাদ ওরা এভাবে উচ্চারণ করে। সো দোজ অফ আহমেদাবাদ, সো দেখেন দোজ বলতে কি বোঝানো হয়েছে? দি স্ট্রিটস অফ দিস সিটি আর ওর্স দেন দি স্ট্রিটস অফ আহমেদাবাদ। এখানে কিন্তু দোজ অফ ম্যান্ডেটরি ব্যবহার করতে হবে, ঠিক আছে? না হলে এটা ফল্টি কম্পারিজন হয়ে যাবে। যদি আপনি বলেন দ্য স্ট্রিটস অফ দিস সিটি আর ওর্স দেন আহমেদাবাদ, তখন কি হয়ে যাবে? আহমেদাবাদ একটা স্ট্রিট হয়ে যাবে, একটা এলাকা থাকবে না তখন আর, ঠিক আছে? দেখেন, আহমেদাবাদ একটা জায়গার নাম না, একটা স্ট্রিটের নাম না কিন্তু। সো আপনি যদি বলেন দি স্ট্রিটস অফ দিস সিটি আর ওর্স দেন আহমেদাবাদ, তখন আহমেদাবাদ একটা স্ট্রিট হবে, এবং দি স্ট্রিট আরেকটা স্ট্রিট, মানে স্ট্রিটের সাথে আহমেদাবাদের কম্পারিজন হচ্ছে। কিন্তু কম্পারিজনটা হবে আহমেদাবাদ যেটা আছে সেটা রাস্তার সাথে এই শহরের রাস্তার, অর্থাৎ যার কারণে আমরা এখানে দোজ অফ দিয়ে পূরণ করছি। দোজ অফ মানে কি? দি স্ট্রিটস অফ আহমেদাবাদ, দি স্ট্রিটস অফ খুলনা। ওকে, দেখেন, যখন দুটি বস্তু বা বিষয় তুলনা করা হয়, তখন আমরা দিস এবং দ্যাট ব্যবহার করি। এটা খুবই ইন্টারেস্টিং। যখন দুটি বস্তু বা বিষয়ের তুলনা করা হয়, তখন দিস ব্যবহৃত হয় সর্বশেষ উল্লেখিত বিষয় বোঝাতে। এটা অনেকেই ভুল করে। কিরকম? তারা মনে করে যে প্রথমে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে সেটা হওয়ার কথা কি? দিস, এবং দ্বিতীয় যে বিষয়টা উল্লেখ করা হয়েছে সেটা হওয়ার কথা কি? দ্যাট। কিন্তু একটু ব্রেন খাটান, কাছের জিনিসটার জন্য কি ব্যবহার করা হয়? দিস। এবং দূরের জন্য দ্যাট। তো ধরেন দুইটা বিষয় উল্লেখ করা হয়েছে, তাহলে কাছের বিষয় কোনটা? দ্বিতীয়টা নাকি প্রথমটা? এক্স্যাক্টলি, দ্বিতীয়টা। অর্থাৎ আপনি সারিতে যদি প্রথমে আপনাকে একটা কলম দেয়া হলো, দ্বিতীয় একটা ক্যাপ দেয়া হলো, তাহলে সবচেয়ে কাছের বস্তু কোনটা? দ্বিতীয় যেটা দেয়া হয়েছে। অর্থাৎ আপনি যদি একই সাথে প্রথম এবং দ্বিতীয়টাকে বোঝাতে চান, তাহলে দ্বিতীয়টার জন্য দিস বসবে এবং প্রথমটার জন্য দ্যাট বসবে। একটু জটিল না বিষয়টা? কিন্তু লজিক্যাল। আই মিন ইউ হ্যাভ টু বি লজিক্যাল, একটু বুদ্ধি খাটাইতে হবে আবারও। তো দেখেন, ভার্সু অ্যান্ড ভাইস অফার দেমসেলস ফর ইউর চয়েস। তো দেখেন, আমরা দুইটা বিষয়কে উল্লেখ করেছি, ভার্সু অ্যান্ড ভাইস। এখন আমরা ধরেন এই দুইটাকে আমরা দিস এবং দ্যাট দ্বারা রিপ্লেস করব। দিস এবং দ্যাট দ্বারা রিপ্লেস করব, তাহলে কোনটার জন্য দ্যাট বসবে? ভার্চুর জন্য
দিস নাকি দ্যাট, প্রথমে কোনটা মেনশন করা হয়েছে? হ্যাঁ, কিন্তু আপনার কানে সবশেষ কোনটা এসেছে, ভাইস নাকি ভার্চু? ভাইস। তাহলে দিস বলবে কোনটার জন্য? শেষেরটার জন্য, অর্থাৎ শেষেরটা কাছে। শেষে যে কথাটা বলা হয় সেটা কাছের কথা, এবং আগে যে কথাটা বলা হয় সেটা দূরের কথা। সো ভার্চু অ্যান্ড ভাইস অফার দেমসেলস ফর ইউর চয়েস, দিস লিডস টু মাইজারি অ্যান্ড দ্যাট টু হ্যাপিনেস। অনেকেই এই বাক্য পড়ে একদম মিনিং খুঁজে বের করতে পারবে না। দেখেন, আপনি যদি না বুঝেন যে দিস কাকে রেফার করছে, এখানে ব্র্যাকেট দিয়ে বোঝানো হয়েছে, ভার্চু অ্যান্ড ভাইস অফার দেমসেলস ফর ইউর চয়েস, দিস লিডস টু মাইজারি অ্যান্ড দ্যাট টু হ্যাপিনেস। অর্থাৎ সবাই ভাববে যে হাই রে ভাই, ভার্চু লিডস টু মাইজারি অ্যান্ড ভাইস লিডস টু হ্যাপিনেস। অর্থাৎ যত অসততা থাকবে তত সুখ আসবে, এবং যত সততা থাকবে তত দুঃখ আসবে। কথাটা এভাবেই সত্য হওয়ার কথা ছিল, তাই না? মানে আমরা যে ভুল বুঝছি এটাই সত্য হওয়ার কথা ছিল, যে যত বেশি সৎ তার জীবনে দুঃখ বেশি, তাই না? আর অসৎ তার জীবনে সুখ বেশি। আমরা যদি ভুল করে পড়ি তাহলে অর্থ এরকম দাঁড়াবে। তো আমরা একটু সঠিক করে পড়ি, তাহলে দিস বলতে কাকে বোঝানো হচ্ছে? ভাইস। আর দ্যাট বলতে ভার্চু। তো আপনার সামনে এরকম বাক্য দিতে পারে ফর ট্রান্সলেশন ইন রাইটিং পার্ট, তখন কিন্তু অনুবাদের সময় বারবার খেয়াল করতে হবে যে দিস কাকে রেফার করছে। দিস মানে হচ্ছে ভাইস, ভাইস লিডস টু মাইজারি অ্যান্ড ভার্চু লিডস টু হ্যাপিনেস। সো দ্যাট বলতে প্রথমটাকে বোঝানো হয় এবং দিস বলতে নিয়ারেস্টটা বোঝানো হয়। সো অ্যালকোহল অ্যান্ড টোব্যাকো আর বোথ ইনজুরিয়াস, দিস পারহ্যাপস লেস দ্যান দ্যাট। সো দিস বলতে কোনটা বোঝানো হচ্ছে? টোব্যাকো। যেমন এখানে অনেকে আছে পান টান খান নাকি, সো যারা পান খান, টোব্যাকো, কাঁচা তামাক, মোর ইনজুরিয়াস দ্যান সিগারেটস। সো দিস আসলে কাকে বোঝাচ্ছে? টোব্যাকোকে, সেকেন্ডটাকে বোঝাচ্ছে, এবং দ্যাট প্রথমটাকে। তার মানে আমাদের এখন কি করতে হবে, এগুলো খুব সুন্দর করে পড়তে হবে। এখানে যে ব্যবহারগুলো দেওয়া আছে আপনি নর্মাল বইয়ে দেখবেন এই ব্যবহারগুলো নাই, কিন্তু ইন্টারেস্টিংলি আবার পরীক্ষাতে এগুলো আসে। ঠিক আছে? এবং শুধু আসেই না, ওই যে আইএলটিএস রিডিং এও আসে। সো অনেক বুদ্ধিজীবী কট খায় যে আসলে দিস দ্বারা কোনটা বোঝানো হলো আর দ্যাট দ্বারা কোনটা বোঝানো হলো। এই জন্য এখানে দেওয়া হয়েছে। কথা ক্লিয়ার না, ভেজাল আছে? তাহলে দুইটি বস্তুকে যদি একই জায়গায় মেনশন আমরা দিস এবং দ্যাট দ্বারা করতে চাই, মনে রাখতে হবে দ্বিতীয় বা সর্বশেষ উল্লেখিত বস্তুর জন্য দিস বসে, এবং সবার আগে যেটাকে উল্লেখ করা হয় সেটাকে বোঝাতে দ্যাট বসে। কোনোভাবে এটাকে উল্টিয়ে মিনিং করা যাবে না। দেন ইনডেফিনাইট প্রোনাউন্স। ইনডেফিনাইট মানে কি? অনির্দিষ্ট। ঠিক কারা করেছে, কাকে রেফার করছে এটা আমরা জানি না। তবে এখানে একজন ব্যক্তি আছেন অথবা বস্তু আছেন, কিন্তু আমরা জানি না এটা কারা করেছেন। ঠিক আছে? আপনারা এটা মুখস্থ করেন, আমি যেভাবে দিচ্ছি। ঠিক আছে? এটা একটা তালিকা আছে এবং পরীক্ষাতে আসে। ওয়ান, নান, অল, সাম, এনি, মেনি, আদার, উই, দে, ফিউ। অন, নান, অল, সাম, এনি, মেনি, আদার, উই, দে, ফিউ। এটা হচ্ছে মূল তালিকা, এর বাইরেও কিছু আছে। অন, নান, ওয়াল, সাম, এনি, মেনি, আদার, উই, দে, ফিউ। দেখেন আমরা ফিউকে ডিটারমিনার আকারে পড়েছি, তাই না, কিছুদিন আগে। কিন্তু ফিউ যদি ডিটারমিনার হয় তারপরে কি থাকবে? নাউন থাকবে। সাম যদি ডিটারমিনার হয় তারপরে নাউন থাকবে। এনি যদি ডিটারমিনার হয় তারপরে নাউন থাকবে। কিন্তু যদি নাউন না থাকে তাহলে এটা কিন্তু ইনডেফিনাইট প্রোনাউন। ঠিক আছে? কিছু লোক এসেছিল, সাম কেম, সাম পিপল কেম। সো আমরা যখন পিপল লিখছি তখন কি হয়ে যাচ্ছে? সাম ডিটারমিনার। কিন্তু সাম কেম যখন বলছি তখন সাম কি হয়ে যাচ্ছে? সাবজেক্ট, রাইট? সো অনলি সাবজেক্ট হতে পারে কে? নাউন অথবা প্রোনাউন। তার মানে সাবজেক্ট হিসেবে যে সামটা ব্যবহৃত হয়েছে সেটা অবভিয়াসলি প্রোনাউন।
বুঝাতে পেরেছি? কঠিন লাগছে? এই নামগুলো মনে রাখতে হবে। তাহলে আমরা যে নান ব্যবহার করি, এই নানটা কি? এই নান হচ্ছে নান রুটি না কিন্তু, হ্যাঁ? আমরা যে নান ব্যবহার করি এটা ইনডিফিনাইট প্রোনাউন। আমরা যে ওয়ান অফ দি স্টুডেন্টস, এই ওয়ান ইনডিফিনাইট। ওকে? এখন এখানে দুইটা জিনিস আছে, কেউ খেয়াল করেন নাই, যে দে হচ্ছে কোন প্রোনাউন? একটা হচ্ছে পার্সন প্রোনাউন, আর উইও পার্সন প্রোনাউন, রাইট? ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন। উই কি ফার্স্ট পার্সন না? তো আমি যে আবার ইনডেফিনাইট প্রোনাউনের মধ্যে উই মেনশন করছি, আবার দেও মেনশন করছি, তাহলে আমরা কি করে বুঝবো যে কোনটা পার্সোনাল প্রোনাউন আর কোনটা ইনডেফিনাইট প্রোনাউন? আবার উই বা দে কি করে ইনডেফিনাইট প্রোনাউন হয়? বাংলা একটা গান আছে না, লোকে বলে বলে রে ঘর ঘর বাড়ি ভালা না আমায়, কি আমার? সো লোকে বলে, পিপল সে। যখন তারা বলে, তারা কারা আমরা ঠিক জানি না। তারা কারা আমরা ঠিক জানি না, তাই না? লোকে বলে। সো যখন উই বলতে বোঝানো হয় আমরা, কিন্তু সেই আমরা কারা জানি না। এই আমরা বলতে যে কোনো পার্সোনাল প্রোনাউন বোঝানো হচ্ছে না। কিরকম কিরকম? যে আমি এবং নীরব সেখানে গিয়েছিলাম, আমরা কাউকে দেখতে পাইনি। তো আমরা বলতে কাদের বোঝানো হচ্ছে? আমি এবং নীরবকে। অর্থাৎ আমরা যখন উই ব্যবহার করছি অ্যাজ পার্সোনাল প্রোনাউন, তখন কি হচ্ছে? তখন ওর একটা ইন্টিসিডেন্ট অলরেডি মেনশন আছে, এটাকে রেফারেন্স নাউন বলে, রাইট? মানে আমরা জানি যে কাকে বোঝানো হচ্ছে। তার মানে ওর অলরেডি একটা নাউন মেনশন আছে। যখন দে এবং উই এর জন্য কোনো নাউন মেনশন থাকবে না ইন দ্য কনটেক্সট, তখন মনে রাখতে হবে উই এবং দে মূলত তারা অর্থে ব্যবহৃত হয়েছে, এবং এই তারা কারা আমরা জানি না। অর্থাৎ ইনডেফিনাইট তারা। তারা বলে আমি নাকি খারাপ, তাই না? তারা বলে আমি এই করেছি। তো এই তারা কারা আমরা জানি না। অর্থাৎ গ্রুপ অফ পিপল দ্যাট ইজ ইনডেফিনাইট। ঠিক আছে? দে সে হি হ্যাজ লস্ট হেভিলি। সবাই বলে যে তার ব্যাপক ক্ষতি হয়েছে। এখানে দে বলতে কিন্তু সবাই, এভরিবডি, পিপল ইন জেনারেল। সো এরকম যদি বাক্যের শুরুতে আপনি দে ব্যবহার করেন উইদাউট এনি অ্যান্টিসিডেন্ট মেনশন আর্লিয়ার, ইট মিনস দ্যাট পিপল সে, লোকে বলে। অর্থাৎ দেই সে, এর মানে কি? দে সে বাংলা কি হবে? বাংলা কি? লোকে বলে, বলে রে ঘর বাড়ি ভালা না আমায়, আমার। সো এই যে এইটা হচ্ছে দে সে। এই দে হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন। আমি কি বুঝাতে পেরেছি? ধরেন আমি শামীম হোসেন এটা পোস্ট করলাম যে আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ধরেন কোনো নেতা উঠে যখন বক্তব্য দেয়, তো এই আমরা কারা? ইট ইজ আনমেনশনড। এক গ্রুপ অফ পিপল, হয়তো তার পার্টি, অথবা তার সামনে যারা দাঁড়িয়ে আছে, অথবা আমি যদি স্ট্যাটাস দিই আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, কিন্তু প্রোফাইল চালাই কেটা? আই একা, তাই না? কিন্তু আমি ইনডেফিনাইট, মানে বিং অন অফ দ্য পিপল অফ বাংলাদেশ, আমি সবাইকে একসাথে ইনক্লুড করছি। সো দিস উই হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন। এটাকে এডিটোরিয়াল উইও বলে। আপনারা পড়েছেন না এডিটোরিয়াল উই? কোথাও দেখেছেন এই কথা? ন্যারেশনে পড়েছেন এডিটোরিয়াল উই কখনো পরিবর্তিত হয় না। এডিটোরিয়াল উই বলতে এটাই বোঝানো হয় যে উই বলতে গ্রুপ অফ পিপল বোঝানো হয়েছে। উই মানে হচ্ছে যে, ধরুন আমি হচ্ছে যে
একটা পত্রিকাতে চাকরি করি অথবা একটা টেলিভিশনে চাকরি করি, তখন যদি বলি যে আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, এই আমরা মানে হচ্ছে যে দ্য গ্রুপ অফ পিপল ইনক্লুডেড। হ্যাঁ, রাইট, প্রচারে এলাকাবাসী, প্রচারে আমরা, ঠিক আছে। এই আমরা বলতে আসলে উই ডোন্ট নো যে আমরা কারা। ইউ ডোন্ট নো, এক্স্যাক্টলি। এই দুইটা মনে থাকবে, পরীক্ষাতে কিন্তু প্রশ্ন এসেছে। সো যদি এরকম থাকে যে উই বলতে আনমেনশন কাউকে বোঝানো হচ্ছে বা দে বলতে আনমেনশন কাউকে বোঝানো হচ্ছে, তাহলে এটা ইনডেফিনাইট প্রোনাউন হবে। তো কি করে বুঝবো? আমি আবারও বলছি, যেখানে অলরেডি কোনো নাউন মেনশন থাকবে না, অর্থাৎ উই এর জন্য কোনো নাউন মেনশন থাকবে না, দে এর জন্য কোনো নাউন মেনশন থাকবে না, দ্য কনটেক্সট ইজ টোটালি আননোন, ইনডেফিনাইট। কাকে বোঝানো হচ্ছে এটা ক্লিয়ার নাই। জটিল নাকি সহজ? এখানে এগুলোর আলাদা করে ব্যবহার দেওয়া হয়েছে যে কি করে আমরা এটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, কোথায় আমরা সাম ব্যবহার করবো অলরেডি আমি এটা শিখিয়েছি আপনাদেরকে, যে সাম মিল্ক ওয়াজ স্পিল্ড, সো এনি ফুল ক্যান ডু দ্যাট, এটা হচ্ছে এই এনি হচ্ছে ডিটারমিনার, কারণ এরপরে আমরা নাউন ব্যবহার করছি। সো আমি এখানে বুঝাতে চেয়েছি যে আমরা কি করে ইনডিফিনাইট প্রোনাউনগুলোকে আবার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। সেটাও এখানে দেয়া আছে, যেটা আমি অলরেডি ডিটারমিনার ক্লাসে বুঝিয়েছি। অর্থাৎ এদের পরে যদি নাউন থাকে তাহলে এটা অ্যাডজেক্টিভের কাজ করে, নাথিং এলস। দেন আমাদের আসে এভরিবডি, এনিবডি, এভরিওয়ান, এনিয়ান, এগুলো সব কিন্তু এই এনি মেনি মানে কি, এগুলোর সাথে যা থাকবে সবই আসলে ইনডেফিনাইট প্রোনাউন। সো এনিবডি, এভরিবডি, এভরিওয়ান, এনিয়ন, এগুলো কিন্তু ইনডেফিনাইট প্রোনাউন, যে কেউ। সো দেন দেয়ার কাম সেক্সিস্ট ল্যাঙ্গুয়েজ। কথাটা শুনেই অনেকের মাথা চক্ষু চড়ক গাছ, এ কি সেক্সিস্ট ল্যাঙ্গুয়েজ? এর মানে কি? যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে জেন্ডার বায়াসড। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর একাডেমিক রাইটিং অ্যান্ড আইএলস রাইটিং। যে কোনো ইন্টারন্যাশনাল রাইটিং এর ক্ষেত্রে এটা আপনাকে মেনটেন করতে হবে, অ্যান্ড ফর এনি কাইন্ড অফ রাইটিং ইট ইজ ম্যান্ডেটরি। বাট ইউ ক্যানট ইউজ সেক্সিস্ট অ্যান্ড রেসিস্ট ল্যাঙ্গুয়েজ। আই মিন, কিছুদিন আগে আমি বলেছিলাম সম্ভবত কোনো ক্লাসে, ইউ ক্যানট ইউজ আগলি। বিউটিফুলের বিপরীত শব্দ হিসেবে আগলি ব্যবহার করা যাবে না। কি ব্যবহার করতে হবে? অর্ডিনারি। সো আমি একটু দেখতে খারাপ, তার মানে আমি আগলি মানে কি? আগলি মানে কুৎসিত, আমি তো কুৎসিত নই, আমি সাধারণ ভাই, তোমাদের মতো অসাধারণ নই। সো এটা হচ্ছে রেসিস্ট ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ সেক্সিস্ট ল্যাঙ্গুয়েজ। সেক্সিস্ট মানে হচ্ছে কোনো জেন্ডারকে পক্ষপাতমূলকভাবে বাদ দেয়া। এখন আপনাকে বুঝতে হবে যে আপনি তো বাংলাদেশে আছেন, ঠিক আছে, কিন্তু আপনি যে দেশে যাবেন ও দেশের কালচার আপনাকে বুঝতে হবে। ওরা তো আর সেক্সিস্ট ল্যাঙ্গুয়েজ মানবে না। মানে আপনারা যেগুলো বাংলাদেশে ফেসবুকে স্ট্যাটাস দেন, নারী সম্পর্কে মন্তব্য করেন, এগুলো যদি কেউ দেখে তাহলে আপনার ওই দেশ থেকে বের করে দিবে, সহজ কথায়। কেউ যদি এটাকে অবজারভেশন করে, যদি ভিসা টিসা থাকে তাহলে বাতিল হয়ে যাওয়ার কথা, কারণ তাদের কালচারটা এরকমই। হ্যাঁ, ওখানে যে এই ফুটা নিয়ে আর দেখাইতে পারবেন না যেটা আমাদের দেশে পারতেছেন। এটা ট্রু, যে যেরকম ভাবে চলে আর কি। তো এটাকে বলে সেক্সিস্ট ল্যাঙ্গুয়েজ ইন ইংলিশ। সেক্সিস্ট ল্যাঙ্গুয়েজ বলতে সেই ভাষাকে বোঝানো হয় যা একটি লিঙ্গকে বাদ দেয় বা একটি লিঙ্গকে অন্যটি শ্রেষ্ঠত্ব প্রদান করে। ইংরেজিতে দুইটা লিঙ্গ আছে, একটা হচ্ছে ছেলে আর একটা মেয়ে, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্রাকচারালিস্ট ভিউ। পৃথিবীতে মাত্র দুইটাই লিঙ্গ আছে, আই মিন পুরুষ এবং নারী। আরেকটা আছে, আরেকটা কি, থার্ড জেন্ডার, ইয়া, তাদের প্রোনাউন হিসেবে জেড ই জি ব্যবহার করা হয়, ঠিক আছে, যারা তৃতীয় লিঙ্গে রয়েছেন। সো ঐতিহ্যগতভাবে ব্যবহৃত ভাষা এবং সমস্যাটা কি? ধরেন আমরা এরকম বাক্য ব্যবহার করি, এভরিওয়ান হ্যাজ ডান হিজ ডিউটি। এটার একটা সবচেয়ে ক্লাসিক বড় মানে ক্লাসিক এক্সাম্পল হচ্ছে দ্য ওয়ার্ড ম্যান। আমি বলেছি যে ম্যানের বাংলা কি? ম্যান ইজ মর্টাল। তো তার মানে ম্যানের বাংলা কি? ম্যান অর্থ কি? তাই নাকি? ম্যান অর্থ মানুষ। আবার ম্যানের আরেকটা অর্থ কি? হি ইজ এ ম্যান। হ্যাঁ, তার মানে হচ্ছে এইটিন সেঞ্চুরি অবধি শুধুমাত্র পুরুষদেরকেই মানুষ মনে করা হতো, ঠিক আছে। শুধুমাত্র পুরুষদের কি মনে করা হতো? মানুষ মনে করা হতো। যার কারণে পুরুষ এবং মানুষের প্রতিশব্দ একটাই ছিল, ম্যান ইজ মর্টাল।
অ্যান্ড হি ইজ এ ম্যান। তার মানে উইমেন ইজ ইমর্টাল, রাইট? মেয়েরা দেবী না, মেয়েরা হচ্ছে সাব হিউম্যান, তাদেরকে সাব হিউম্যান হিসেবে দেখানো হতো, এই জন্য ওম্যান। সো যাই হোক, পরে যখন এটা অবজেক্টিফাই হলো, মানে যখন ফেমিনিজম আসলো প্রথম, দ্য ফার্স্ট ওয়েভ অফ ফেমিনিজম, নারীরা যখন পড়ালেখা করলো, তারা যখন একাডেমিতে প্রবেশ করলো, তারা দে অবজেক্ট, যে তারা এটা নিয়ে অবজেকশন দিল যে ঠিক আছে ভাই, আমাদের দেখো কি করছে, পুরো ইতিহাস থেকে আমাদের বাদ দিয়ে দিচ্ছে। তার একটা বড় প্রমাণ হচ্ছে ইটোমোলজিক্যাল, অর্থাৎ এপিস্টোমোলজিক্যাল থেকে একটা ইটোমোলজিক্যাল, কোনো শব্দ দেখে আমরা বুঝতে পারি যে ওই জাতিগোষ্ঠী কেমন ছিল। যেমন নারীর প্রতিশব্দ কি? বাংলাতে অবলা, মানে নারীদেরকে কোনো সমাজে কোনো কিছুতে কথা বলতে দেওয়া হতো না, পলিটিক্যালি পার্টিসিপেট করতে দেওয়া হতো না, এই জন্য এর প্রতিশব্দ ছিল অবলা। অবলা মানে যে নিজের ডিসিশন নিজে নিতে পারবে না, ঠিক আছে? তো এই জন্য এর নাম দেওয়া হয়েছিল অবলা, মানে এই শব্দ দেখেই বোঝা যায় যে আমাদের সোসাইটি কেমন, ঠিক আছে? ইংরেজিও এরকম, সব ভাষায় এরকম ইটোমোলজিক্যাল ব্যাখ্যা বলে এটাকে, শব্দের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট, বিবর্তনমূলক অভিধান, বাংলায় আছে না? এই নাম শুনেছেন অনেকেই, বিবর্তনমূলক অভিধান আছে বাংলা একাডেমির, অর্থাৎ শব্দটা কিভাবে বিবর্তিত হয়েছে, এটা দিয়ে আমরা বুঝি যে ইতিহাস কিভাবে বিবর্তিত হয়েছে। খুব ইন্টারেস্টিং বিষয়। হোয়াট এভার, সো ইংরেজিতে এই জন্য পরিবর্তন করে প্রথমে নিয়ে আসা হলো ম্যান থাকবে না, এটা হবে হিউম্যান, ঠিক আছে? তাহলে মানুষের ইংরেজি আর থাকবে না ম্যান, হয়ে যাবে কি হিউম্যান, তাহলে জেন্ডার বায়াস কমে যাবে। সো দ্যাটস ওয়াই ইট ওয়াজ চেঞ্জ। দেন আবারও এটাকে চেঞ্জ করা হলো যখন এনলাইটেনমেন্ট আসলো, অর্থাৎ আলোকায়ন আসলো, যে লেখাপড়া না করলে মানুষ হইতে পারবে না, মানুষের মতো মানুষ হইতে পারবে না, অর্থাৎ আলোকিত মানুষ চাই। আপনারা এটা পড়েছেন না? এটা এনলাইটমেন্ট যেটাই বলেন। তো ইউরোপীয় এনলাইটমেন্টের কথা হচ্ছে যে মানুষ জন্মগতভাবে মানুষ হতে পারে না, তাকে সোশ্যাল স্ট্রাকচার অনুযায়ী বড় হইতে হবে, অর্থাৎ তাকে সোশ্যাল নর্মস শিক্ষা দিতে হবে, সেটাকে মেনে চলতে হবে। আপনারা জানেন যে প্রত্যেক মানুষ কিন্তু পশু, অর্থাৎ সে যখন একা থাকে সে পশুর মতো আচরণ করে, তার সব ডিজায়ার আছে, সবকিছুই আছে, কিন্তু সে যখন বাইরে যায়, অর্থাৎ পরিবেশে যায়, তখন সে সবার মতোই আচরণ করে, সামাজিক আচরণ করে। ফলে মানুষের দ্বৈত সত্তা আছে, মানুষ একই সাথে ডিজায়ার আছে, সবই আছে, অন্যান্য প্রাণীর মতো তার সবকিছুই সেম, কিন্তু সেটা প্রাইভেট, ঠিক আছে? অর্থাৎ মানুষ দুইটা চরিত্র ক্রিয়েট করেছে, একটা প্রাইভেট আর একটা পাবলিক। সো আপনাকে পাবলিকলি সবই সুন্দর দেখাইতে হবে, কিন্তু প্রাইভেটে আপনি যা ইচ্ছা করতে পারবেন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু আপনার প্রাইভেট লাইফ যদি পাবলিকে চলে যায়, তাহলে কিন্তু গ্যাঞ্জাম শুরু হবে। অর্থাৎ সবাই করবে অপরাধ, মানে যা করছেন সবাই করবে, কিন্তু সেটা পাবলিকলি করা যাবে না। দ্যাটস ইট, সিম্পল। ওকে, সো এই জিনিসটাই এনলাইটেনমেন্টে আসলো, এবং এনলাইটেনমেন্টে তখন বলা হলো যে হিউম্যান তাহলে কি করতে হবে? হিউম্যান একটা সামাজিক জীব, মানুষ একটা সামাজিক জীব, সে পশুর জীব নয়, সে এনিমল নয়। তাহলে আপনাকে মানুষ হয়ে উঠতে হবে, মানে আপনি জন্মালেই মানুষ হইতে পারবেন না, আপনাকে সোসাইটির নিয়ম মেনে চলতে হবে। আহ সোসাইটি যদি বলে আপনাকে এইটা করতে হবে, তাহলে ওইটাই করতে হবে। যা করবেন প্রাইভেটলি করতে পারেন, কিন্তু সোসাইটির নর্মস আপনাকে মানতে হবে, ওকে, পাবলিক লাইফে। সো দ্যাটস ওয়াই এটার নাম দেওয়া হলো হিউম্যান বিইং, অর্থাৎ মানুষ হয়ে উঠতে হবে। এই হচ্ছে সেক্সিস্ট ল্যাঙ্গুয়েজের মূল ইতিহাস, ঠিক আছে? জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম যে কিভাবে এটাকে বিবর্তিত করা হয়েছে, যে জেন্ডার বায়াস থেকে আস্তে আস্তে মানুষ এটা ডিফারেন্ট পার্সপেক্টিভে চলে আসছে ল্যাঙ্গুয়েজের ভেতরেও। ঠিক আছে, ধরুন আপনি এখন রাস্তায় গিয়ে বললেন যে জয় বাংলা, ঠিক আছে? লোকজন আপনাকে মারবে কিনা, তাড়া দিবে কিনা বলেন? হাত তো ভাঙা, টেংরি ভাঙা ঝুলাইয়া দিবে। কিন্তু আপনি বাংলাদেশ জিন্দাবাদ বলেন, আপনার কেউ কিছু বলবে না। ইটস জাস্ট এ চেঞ্জ অফ ল্যাঙ্গুয়েজ। আপনি যে শব্দটা পরিবর্তন করলেই মোটামুটি জাস্ট ভাষাটা ইটোমোলজিক্যাল চেঞ্জ। মানে তাহলে টাইম টু টাইম দ্য ল্যাঙ্গুয়েজ ইটসেলফ অ্যান্ড দ্য ফ্রেজেস ইটসেলফ, দ্য সিস্টেম ইটসেলফ চেঞ্জড, এবং অ্যালং উইথ দ্যাট দ্য স্লোগান অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ চেঞ্জড। ধরুন আগে আমরা বলতাম ন্যায় বিচার, এখন আমি যদি ইনসাফের জায়গায় ন্যায় বিচার লিখি, লোকে মানে বলবে এই শালা শাহবাগী। সহজ কথা, এর কারণ হচ্ছে যে ইনসাফ এখন এস্টাবলিশ নর্মস, কিন্তু এতদিন আমরা কিন্তু জাস্টিস শব্দটা বেশি ব্যবহার করছি, রাইট? কিন্তু নতুন করে আমরা এখন আজাদি ব্যবহার করছি, অথচ স্বাধীনতা শব্দটা কিভাবে আমাদের হলো? একই অর্থ। কিন্তু আমি যদি স্বাধীনতা দিয়ে লিখি, তাহলে লোকে মানে মাইর দিবে, এখন আজাদি বললে লোকে বেশি খুশি হয়, কারণ এটা হচ্ছে টাইম এটাকে অ্যাকসেপ্ট করছে, রাইট?
ইংরেজিও ব্যাপারটা এরকমই, আমি এটা বোঝাতে চাচ্ছি, আপনি রিয়েলিটি থেকে এটা কপি করতে পারবেন, জিনিস একই, বাট আপনি একটু চেঞ্জ করে ব্যবহার করতে হবে। কিওয়ার্ড বলে এটাকে, লোকে যাতে খুশি হয়। সো এভরিওয়ান হ্যাজ ডান হিজ ডিউটি, দেখেন আমরা কি ব্যবহার করেছি এভরিওয়ানের জন্য, এভরিওয়ান মানে কি, প্রত্যেকে। এখন আমরা প্রোনাউন কি ব্যবহার করেছি এভরিওয়ানের জন্য, হিজ ব্যবহার করেছি। তো মেয়েরা কি দোষ করলো তাইলে? তো হিজ মানে তো পুরুষের প্রতিশব্দ, তার মানে এটাও সেই 18th সেঞ্চুরি আগের ল্যাঙ্গুয়েজ। ওকে, দেখেন ঐতিহ্যগতভাবে ব্যবহৃত ভাষা এবং সমস্যাটা কি, মানে এটা হচ্ছে ঐতিহ্যগতভাবে, ট্র্যাডিশনালি ইট ইজ এস্টাবলিশ যে এভাবে লিখতে হয়, আমরা অনেকেই লিখেছি এভরিওয়ান হ্যাজ ডান হিজ ডিউটি। তো ঐতিহ্যগতভাবে এখানে সমস্যাটা কোথায়? দেখেন হি হিম হিজ ঐতিহ্যগতভাবে উভয় লিঙ্গের জন্য ব্যবহার করা হতো টিল 18th সেঞ্চুরি, কিন্তু শি হার এবং হার্স কম গুরুত্বপূর্ণ মনে হতে পারে, যা লিঙ্গ পক্ষপাতমূলক ভাষা তৈরি করে, অর্থাৎ মানে এটা অনুবাদ করা টাফ, সো আমি এইভাবেই করছি, সেক্সিস্ট ল্যাঙ্গুয়েজ, মানে বাংলা ব্যাকরণ থেকে আমি শব্দটা নিয়েছি, লিঙ্গ পক্ষপাতমূলক ভাষা, মানে ক্যান ইউ ইমাজিন, বাংলা এখানে খুব কঠিন আর কি। তো এটার কারণে একটা জেন্ডার বাদ পড়ে যায়, আপনি সবাইকে বুঝাইতে পারেন, সেটা ধরে নিতে হবে, কিন্তু কেন তাকে বাদ দিবেন, আপনাকে কেন ধরে নিতে হবে? সো লিঙ্গ নিরপেক্ষ ভাষা ব্যবহার করা উচিত যাতে কেউ অসম্মানিত না হয়। ইন আওয়ার ডিপার্টমেন্ট এইটা খুবই একটা বড় অপরাধ যদি আমরা এটা করি, এবং এটা আমাদের একদম পরীক্ষার খাতায় যদি লিখি তাহলে টিচার এসে আমাদেরকে দাঁড় করায় রাখে যে এটা কেন করছো, ইভেন আপনাকে খুঁজে বের করবে যে কে এই সেক্স ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। সো লিঙ্গ নিরপেক্ষ ভাষা ব্যবহারের উপায় তিনটি উপায়, একটা হচ্ছে যে এভাবে লেখা, শি অর হি, তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা যায় হি অবলিক শি, হিম অবলিক হার, এটাকে স্ল্যাশ বলে, ঠিক আছে, হিজ স্ল্যাশ হার। সো দেখেন উদাহরণ হিসেবে আমরা শি ব্যবহার করতে পারি, আমি এইভাবে লিখি পরীক্ষাতে, অনেকে অন্যভাবে লেখে, ধরেন আমি লিখবো যে আহ, এখানে এভরিওয়ান হ্যাজ ডান হিজ অর হার ডিউটি, ক্লিয়ার? তার মানে এখানে শুধু হিজ লেখা যাবে না, হিজ অর হার লিখতে হবে। আপনার কাছে এটা খুব সহজ মনে হতে পারে, বাট আমি গ্যারান্টি দিচ্ছি যদি আপনি কোনো বড় পরীক্ষাতে এই ধরনের ভুল করেন, টিচার অবশ্যই এটাকে মার্ক করবে। ওকে, সো দেখেন দ্য টিচার ইজ দ্য পার্সন হু অর্গানাইজেস দ্য ক্লাস, টিচার কিন্তু একটা নন সেক্সিস্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ টিচার ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, যদিও আমাদের দেশে স্যার অ্যান্ড ম্যাম বলি, রাইট? বাট স্যার অ্যান্ড ম্যাম তো একটা জাস্ট সম্বোধন পদ, স্যার মানে কি, জনাব, আর ম্যাডাম মানে কি, সেই একই জনাবা, কিন্তু টিচার মানে হচ্ছে শিক্ষক। তো টিচার হচ্ছে একটা নন সেক্সিস্ট ল্যাঙ্গুয়েজ, আই মিন এটা হচ্ছে ছেলে এবং মেয়ে উভয় ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, রাইট? সো এই কারণে এই টিচার ছেলে না মেয়ে আমরা জানি না, দ্য টিচার ইজ দ্য পার্সন হু অর্গানাইজেস দ্য ক্লাস। ধরেন আপনি টিচার সম্পর্কে একটা ইউর ফেভারিট টিচার সম্পর্কে আপনি একটা প্যারাগ্রাফ লিখছেন, অ্যান্ড দেন ইউর রাইটিং দিস লাইন, দ্য টিচার ইজ দ্য পার্সন হু অর্গানাইজেস দ্য ক্লাস, ওকে নো প্রবলেম, বাট হি ইজ দ্য ওয়ান হু controls timekeeping and the sequence of events. দেখেন আমরা শুধু যদি হি ব্যবহার করি তাহলে মেয়ে বাদ গেল, তার মানে মেয়েরা টিচার হইতে পারে না। যেহেতু এখানে জেনারেলি কথা বলছেন, যদি কোনো নাম মেনশন থাকতো, যেমন আমার নাম, তাহলে অবশ্যই হি হতো, কিন্তু এখানে টিচার কে, ছেলে না মেয়ে, এটাকে বলা আছে, সেক্ষেত্রে আপনাকে ডাবল প্রোনাউন ইউজ করতে হবে, শি অর হি। এভাবে লিখতে পারেন, আর এভাবে লিখতে পারেন, এই যে আমি যেভাবে এখানে মেনশন করেছি, এস স্ল্যাশ হি, সুন্দর না দেখতে? ব্যাপারটা জোস, এবং এটা কিন্তু অনেক জায়গায় দেখবেন, আপনারা যারা টুকটাক পড়ালেখা করেন তারা দেখবেন এভাবে লেখা হয়, এস স্ল্যাশ হি মানে হচ্ছে শি অর হি, ঠিক আছে, একবারে দুটোই লিখে ফেলা যায়। অথবা এভাবে লেখা যায় শি অর হি, হ্যাঁ নিচে আছে এটা, আমরা এইভাবে লিখি, যারা ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে তারা শি অর হি এইভাবে লিখি, যদি অবজেক্টে থাকে তাহলে হিজ অর হার লিখি, হ্যাঁ দুইভাবে লেখা যায়, কোনোটাই সমস্যা নেই। আ পুলিশ অফিসার শুড রিমেম্বার দ্যাট
He or she is a public servant and should therefore always be polite. It is his or her duty to assist the public. তৃতীয় লিঙ্গ বাদ যাবে কেন? এটা আমি জানি না, সেটা ইংরেজদের কাছে জিজ্ঞেস করতে হবে। So তৃতীয় লিঙ্গ ক্যান বি হি অর শি, রাইট? হি আর শি এর মধ্যে তৃতীয় লিঙ্গ হতে পারে, কারণ পৃথিবীতে আসলে এই লিঙ্গ বলতে দুইটা জিনিসকেই বোঝানো হয়, ছেলে এবং মেয়ে, এর বাইরে কোনো লিঙ্গ নাই। বাকিটা হচ্ছে যে ফল্ট, ফল্টি আর কি। ফল্টি মানে হচ্ছে যেটাকে আমরা ডিজিজ হিসেবে বা কোনো একটা সমস্যা হিসেবে আইডেন্টিফাই করি। সো তৃতীয় লিঙ্গ কিন্তু স্বীকৃত মাধ্যম নয়। হ্যাঁ, অবভিয়াসলি এটা স্বীকৃত, তবে কোন অর্থে স্বীকৃত? এটা হচ্ছে যে দুই জেন্ডারের কোনো একটা প্রবলেমের কারণে সেটা থার্ড জেন্ডারে চলে গেছে, মানে এটা একটা কাইন্ড অফ ডিজিজ হিসেবে ট্রিট করা হয়। আমি অপরাধ বলছি না, কিন্তু এটা ডিজিজ মানে হচ্ছে কোনো একটা সমস্যার কারণে, তো এটা অবশ্যই হয়, রাইট? আদারওয়াইজ সে ছেলে অথবা মেয়ে কোনোটাই হতো। সো দ্যাটস এ ডিফারেন্ট কেস। তো তাদের প্রোনাউন কিন্তু আছে জেডি, জি। তবে তারা কিন্তু নিজেরা হি অর শি হিসেবে ট্রিট হতো আগে বাংলাদেশে, এখন যদিও তাদেরকে তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু ইংরেজিতে এখনো দেওয়া হয় না, হইলে আপনাদের জানাবো। অর্থাৎ ইংরেজিতে যদি এরকম আসে যে হি, শি অর জি, তাহলে আমরা তিনটাই যুক্ত করবো না তখন, রাইট? এখন যেহেতু আসে না, আমরা কি করব? ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন। তবে আমি এটা নিয়ে কনফিউজড। একটা বিষয় আছে, যদি দেখেন যে ইউনিভার্সিটির জিনিসটা দেখবেন যে চারটা মেয়ের একটা মাত্র ছেলে ফ্রেন্ড, মানে একটা মেয়ের গ্রুপে একটা ছেলে ফ্রেন্ড থাকে, এরকম দেখছেন কেউ? দেখবেন স্কুল কলেজেও আছে, অনেকগুলো সুন্দরী মেয়ে থাকে, তো আমাদের তার একটা ছেলে ফ্রেন্ড থাকে, কমন ছেলে ফ্রেন্ড। ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে যে আপনি আহ, মানে কি একটা মোটিভেশনাল স্পিকিং এ একটা কথা আছে যে আপনি যে পাঁচজনের সাথে মেশেন আপনার আচরণ ওরকম পরিবর্তিত হয়। ঠিক আছে? তো মাঝে একটা কি যেন লিখছিল না একটা বইয়ে, যে মনে মনে মেয়ে হয়ে গেছে, মনে মনে ছেলে হয়ে গেছে। এই থিওরি নিয়ে গান জমেছিল, মনে আছে? অনলাইনে বিশাল উত্তাপ। কোন বই একটা লিখছিল। আচ্ছা, এই থিওরি আমি বুঝাই। এটা অ্যাকসেপ্টেড থিওরি না, এটা হচ্ছে জাস্ট থিওরি। থিওরি মানে কি ভাই? এটা আলাপ আর কি, শরীফ শরীফার কাহিনী। থিওরি কিন্তু অ্যাকসেপ্টেড কোনো নর্মস না। থিওরি হচ্ছে যে একটা কি, এটা মনে রাখতে হবে যে কোনো থিওরি আসলে পারফেক্ট নয়। এটা জাস্ট কথা আর কথা। ধরেন কেউ এটাকে মনে করছে যে এইভাবে থিওরাইজ করা যেতে পারে। পৃথিবীতে নানা রকম থিওরি আছে, তাই না? থিওরির কোনো শেষ নাই। এ যা বলে ও তার উল্টা বলে। তো এরকম একটা থিওরির নাম হচ্ছে জুডিথ বাটলারের থিওরি। হ্যাঁ, বাটলারের এই থিওরির নাম হচ্ছে পোস্ট মডার্নিস্ট। বিষয়টা বুঝতে হবে। একটু জ্ঞান দিচ্ছি আজকে, কারণ শীতকাল, তো এই জন্য টপিক সহজ। আবার এটা আবার বললেন না যে আমি আপনাদের এসব শিখাইতেছি, মানে এটা মানতে হবে এমন কিছু না, জাস্ট বইয়ে আছে তাই আমি বলছি যে কোথা থেকে ওই থিওরি ওরা পাইছিল। ওকে? বইটার নাম হচ্ছে জেন্ডার ট্রাভেল, আমরা পড়েছি বইটা। কিন্তু আনফর্চুনেটলি ওই সিক্সের বই এটা দেওয়া উচিত হয় নাই। এটা ইন্টারমিডিয়েট বইও দেওয়া উচিত হয় না, এটা অনার্সের বিষয়। কিরকম? এটা হচ্ছে, ধরেন আমরা যারা মুসলিম, তো আমরা মুসলিম কোন আইডেন্টিটি থেকে? কারণ আমাদের বাবা মুসলিম, মা মুসলিম, তাই না? তো এটা হচ্ছে পারিবারিক, মানে আমরা কিভাবে পেয়েছি? পারিবারিক ভাবে পেয়েছি। এটাকে বলে স্ট্রাকচারালিজম। কি বলে? স্ট্রাকচারালিজম মানে আমরা বাই ডিফল্ট বিং উইথ দ্য স্ট্রাকচার, আমরা ওই আইডেন্টিটি পেয়েছি। কথা ক্লিয়ার? এটা হচ্ছে আইডেন্টিটি ফরমেশন, যে আমাদের আইডেন্টিটি কি করে হয়। তো আইডেন্টিটি কি করে হচ্ছে? স্ট্রাকচারের কারণে। যে আমরা ওই স্ট্রাকচারে জন্মগ্রহণ করেছি, ফলশ্রুতিতে আমরা নিজেকে মুসলিম বলে দাবি করছি। কিন্তু মডার্নিস্ট থিওরি বলে যে ইউ আর হোয়াট ইউ পারফর্ম। কি বলে? আপনাকে মুসলিম হতে হলে ইসলামের সবকিছু পালন করতে হবে। এটা হচ্ছে মডার্নিস্ট থিওরি, পোস্ট মডার্নিস্ট। ওকে? এটাকে পারফরমেন্স বলে। ওকে? তার মানে আপনার আইডেন্টিটি কর্ম দ্বারা নির্ধারিত হবে। আর ক্লিয়ার? তো তার মানে কোনো মেয়ে ছেলে যদি মেয়েদের মতো আচরণ করে, তাহলে সে কি হয়ে যাবে? মানে জাস্ট আই এম ফর জোকিং অ্যাকচুয়ালি। সে নায়িকা হয়ে যাবে। কোনো ছেলে যদি মেয়েদের মতো আচরণ করে, তাহলে কি হয়ে যাবে?
এটা কিন্তু জোকিং, মানে মজা করে বলছি। সে মেয়ে হয়ে যাবে, তাই না? তো ওই থিওরি টেনে এভাবে নিয়ে আসছে আর কি, মানে ওই থিওরিটা এখানে টেনে টুনে নিয়ে আসছে, বুঝছেন ব্যাপারটা? তো ওরা ওই পারফরমেন্স থিওরিকে জেন্ডারে প্রবেশ করানোর চেষ্টা করছে বাটলার, যে যে যেরকম আচরণ করবে ওর জেন্ডার এরকম হবে। এটা হচ্ছে জাস্ট একটা অ্যাটেম্পট, মানে এমন না যে কাউকে এরকম তৈরি করছে, বাট এটা জাস্ট আ থিওরি, মানে ওই পারফরমেন্স থিওরি থেকে এটা নিয়ে আসছে। এটা কিন্তু অন্য থিওরি। আমরা তো জানি যে আমরা অনেক কিছু আমাদের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে, রাইট? যে আপনাকে কোনো চাকরিতে নেওয়া হবে কি না নেওয়া হবে, সেটা আপনার পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে। আপনি যদি কোটিপতির ছেলেও হন, বিসিএস পরীক্ষা দিতে যান, আপনাকে নিয়ে নেবে নাকি? ডিসি ছেলেকে ডিসি হবে নাকি? তাই না? সো পারফরমেন্স ম্যাটার্স। সো এই থিওরি ওখানে অ্যাপ্লাই করতে পারছে। তো আমি এটা বলছিলাম যে যে 5টা মেয়ের মধ্যে যদি একটা ছেলে ঘোরাঘুরি করে, ওটাও কিছুদিন পর মেয়ে হয়ে যায়। ওরা আচরণের আমি দেখছি ইউনিভার্সিটিতে, এরা মেয়েদের মতো কেমনে জানি আচরণ করে। সো ডোন্ট বি দ্যাট। এখানে কেউ থাকলেও থাকতে পারে, সে কট খাবে কিন্তু। সো ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন, ওকে। সো ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেটর, আমি কি থিওরিটা বুঝাতে পেরেছি যে কি কারণে এই গ্যাঞ্জামেরা তৈরি করছিল? মানে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য থিং ইটসেলফ। বাংলাদেশের সমস্যা হচ্ছে থিওরি নিজেও বোঝে না, লোকরে বুঝাইতে যায়, এটা একটা সমস্যা। এবং আমি তো এটা নিয়ে, মানে এগুলো খুবই সিলি ম্যাটার আর কি, হুদায় 6-7 বইতে এসব নিয়ে আলোচনার কিছু নাই, তাই না? এটা আমরা কথার কথা আর কি, মজা করে বলতে পারি খেপানোর জন্য। আমি তো বন্ধু বান্ধবরে খেপাই যে যে মেয়েদের সাথে ঘুরে, এই তো মেয়ে হয়ে গেছে, ওরে নিয়ে যাবে না, বাদ। সো ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেটর, could each candidate please leave his or her exam registration form at the office before midday please? So দেখেন, অ্যাডমিনিস্ট্রেটর, ক্যান্ডিডেট, এখন দেখেন এক্সাম ক্যান্ডিডেট, ক্যান্ডিডেট ছেলে না মেয়ে আমরা কি জানি নাকি? তাহলে আমাকে আইদার ছেলে অথবা মেয়ে হিসেবে ট্রিট করতে হবে, হিজ অর হার, এর বাইরে কিছু নাই, ওকে? কথা ক্লিয়ার না ভাইজল আছে? ওকে, আমরা কথা বলার সময় এটা কিভাবে পড়বো সেটা বলা হচ্ছে। যে ধরেন আমার পরীক্ষায় আমি তো লেখার সময় লিখলাম এভরিওয়ান হ্যাজ ডান হিজ অবলিক বা হিজ স্ল্যাশ হার ডিউটি, তো পড়ার সময় আমাকে কিভাবে পড়তে হবে? পড়ার সময় আমাকে এইভাবে পড়তে হবে, হি অর শি অর হিজ অর হার, অর্থাৎ আমাকে পড়তে হবে পড়ার সময় আর কি, মুখে বলার সময় এভরিওয়ান হ্যাজ ডান হিজ অর হার ডিউটি। ওয়েন ইউ আর স্পিকিং টু দ্য পাবলিক অর ওয়েন ইউ আর স্পিকিং, ইউ হ্যাভ টু ইউজ ইন দিস ওয়ে। তখন আর তো স্ল্যাশ ব্যবহার করতে পারছেন না, সো স্ল্যাশের পরিবর্তে অর বলতে হবে, ওকে? তার মানে আপনি লেখার সময় যদি এটা লেখেন শি স্ল্যাশ হি আর কি, তাহলে বলার সময় কি বলতে হবে বলেন? দ্য টিচার ইজ দ্য পার্সন হু অর্গানাইজেস দ্য ক্লাস, শি অর হি ইজ দ্য ওয়ান হু কন্ট্রোলস টাইম কিপিং অ্যান্ড দ্য সিকোয়েন্স অফ ইভেন্টস। অর্থাৎ এটা পড়ার সময় শি অর হি পড়তে হবে, ওকে? কথা কি ক্লিয়ার ক্লিয়ার না ভেজাল আছে? হ্যাঁ, এটা তো ইয়ার থেকে আমরা শিখছি, আমাদের প্রিয় গুরু তাহেরি সাহেব। তার তো গানগুলো সেই একসময় ট্রেন্ডিং এ ছিল, তাই না? অবশ্যই এখন আমির হামজা এসে ভাইয়ের জায়গা কেড়ে নিচ্ছে, এটা খুব দুঃখজনক। চা খাবেন ঢেলে দিই নাকি আজকাল? দেখেন, তাহলে আমরা চাইলে আরেকটা ব্যবহার করতে পারি, যেটা এখন খুবই কমন, মানে কোনো গ্যাঞ্জাম যেটাতে নাই, সেটা হচ্ছে যে হি অর শি ব্যবহার না করে দে ব্যবহার করা। কি ব্যবহার করা? আমির হামজাকে কেমন লাগে? আমির হামজাকে তো ভালোই লাগে, তার কণ্ঠ কিন্তু সেই, সে যখন আমাদের মানে সে ইয়াং ছিল আর কি, এই নির্বাচনের আগে, ফেসবুক আসার আগে, হি ওয়াজ ভেরি মাচ পপুলার। এবং সে যদি সাতক্ষীরায় আসতো, মনে করেন রাস্তাঘাট বন্ধ, আমাদের তো এমনি ফাঁকা এরিয়া, তারপরে হচ্ছে যে তার ব্যাপক ইয়ে হয়তো দারুণ ওয়াচ করতো। এখন কি হয়েছে জানি না, ফেসবুক আসার পরে সবাই আমরা বিপদে পড়ে গেছি। ফেসবুকে দেখে আর লোকে বিশ্বাস করে, ঠিক আছে, এটাই সমস্যা। হয়তো উনিও ইউটিউব দেখে এগুলো বিশ্বাস করে এবং সেগুলো নিয়ে বক্তৃতা করে লোকজন। এটা তো বোঝে না যে কোনটা রাইট অ্যান্ড রং, ঠিক আছে? ইভেন আমি নিজে বাড়ি গিয়ে দেখি, আমি একজন ক্লাস নিচ্ছি, দেখি আমার বাপে বসে বসে ইউটিউবে পিনাকি আর ইলিয়াসের ভিডিও দেখে সারাদিন বসে বসে, এবং সেগুলো বিশ্বাস করে, সেগুলো নিয়ে আবার আলাপ করে লোকজনের বুঝায় যে বিষয়টা এরকম সেই রকম। তো আমি বসে বসে আবার শুনি,
তো আমি কি করবো বলো? পুরা এলাকার লোকজন আমার বসে বসে ইউটিউবে এই ভিডিও দেখে এবং এটা দিয়েই তারা রাজনীতি করতেছে এখন। ঠিক আছে। সো দে, দেম, দেয়ার অ্যান্ড দেয়ার্স ব্যবহার করা এক বচন নাউনের সাথে যাতে লিঙ্গ নিরপেক্ষতা বজায় রাখে থাকে। সো আবারও বলছি যে একই ব্যাপার, যে আমরা হি অর শি ব্যবহার না করে আমরা দে ব্যবহার করতে পারি, ঠিক আছে, দে এবং দেম। সো দেখেন, এভরি স্টুডেন্ট মাস্ট শো দেয়ার আইডেন্টিটি কার্ড অন এন্টারিং দ্য এক্সামিনেশন রুম। সো আমরা এখানে দেয়ারের জায়গায় কি ব্যবহার করতে পারতাম? হি অর শি। তাহলে আমরা তিনটা উপায় পেয়েছি, মূলত উপায় হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে এভাবে শি অর হি লেখা, অথবা শি অর হি লেখা। 3 নম্বরে হচ্ছে দে ব্যবহার করা। এটা কিন্তু এখন মডার্ন ইংলিশে প্রচুর ব্যবহার করা হয়, এবং আপনারা কোনো কোচিংয়ে গেলে আপনাকে অবশ্যই এটা বলে দিবে যে এখানে আপনি দে ব্যবহার করবেন। যদি এভরি থাকে, এমন কিছু থাকে যেখানে ছেলে মেয়ে উভয়ই আসছে, তাহলে আপনারা দে ব্যবহার করবেন, দে অথবা দেয়ার। তো আমরা তিনটাই শিখে রাখলাম, আমাদের যেটা ভালো লাগে এটা করব, ঠিক আছে। এভরি স্টুডেন্ট মাস্ট শো হিজ অর হার আইডেন্টিটি কার্ড, or every student must show their identity card. A nurse has to be very open and understanding. They must listen to their patients and respond to them. So they, কিন্তু আমরা এখানে এ নার্স পেয়েছি, কারণ আপনারা সবাই জানেন নার্স কি হয়, ছেলে না মেয়ে? নার্স কি ছেলে না মেয়ে? এই যে অনেকে শুধু জানে যে শুধু ছেলে মেয়ে, কিন্তু নার্স কিন্তু ছেলে মেয়ে উভয়ই হইতে পারে। ঢাকা মেডিকেলে তো ছেলে নার্সও আছে, অনেক জায়গায় ছেলেরও তো নার্সিং এ ভর্তি হয়। আপনারা কেউ হন নাই কখনো? ওকে, এরপরে আছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইচ, আইদার, নিদার। কারণ আমার হচ্ছে আমার পরে যে ভাইটা আছে, মানে আমার মেজর চাচার ছেলে, ও নার্সিং এ পড়ে। ইচ, ইদার, নিদার। ইচ মানে প্রত্যেককেই, আইদার মানে একজন, এবং নাইদার মানে যে কোনো একটি। এই তিনটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউট মানে ভাগ করে দেয়া। ডিস্ট্রিবিউট মানে কি? ভাগ করে দেওয়া। যে প্রোনাউন মানে ব্যক্তির মধ্যে ভাগাভাগি বা আলাদা, একে একে ইত্যাদি নির্দেশ করে, তাদেরকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। ইংরেজিতে তিনটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন রয়েছে, ইচ, আইদার আর ইদার, আর নিদার আর নাইদার। যে কোনো প্রোনাউনের মানে উচ্চারণ করতে পারবেন। এই তিনটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এখানে এক্সাম্পল দেওয়া আছে, জাস্ট পড়লেই হবে। আইদার মানে হচ্ছে যে কোনো একজন, নাইদার মানে কেউ না, ইচ মানে প্রত্যেকে, ঠিক আছে। অ্যান্ড দেন ইচ আদার অ্যান্ড ওয়ান অ্যানাদার, এটা হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল মানে ব্যতিহার। ব্যতিহার মানে কি? একে অপরকে, পারস্পরিক। ব্যতিহার বোঝেন তো? লাঠা লাঠি। ওকে, তাহলে দুই ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে আমরা ইচ আদার ব্যবহার করি, এবং দুইয়ের অধিক বোঝাতে আমরা কি ব্যবহার করি? ওয়ান অ্যানাদার। ওকে, সো দ্য টু ফ্রেন্ডস হাগড ইচ আদার অ্যান্ড উই শুড রেসপেক্ট ওয়ান অ্যানাদার। মানে উই বলতে এখানে দুইজনকে বোঝানো হয় না, দুইয়ের অধিক বোঝানো হয়েছে। তাহলে দুইয়ের অধিক ব্যক্তির ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? ওয়ান অ্যানাদার। এবং দুই ব্যক্তি বা বস্তু বোঝাতে আমরা ইচ আদার ব্যবহার করি, ঠিক আছে। দ্যাটস অল ফর টুডে। এখানে বাকি যে অংশগুলো দেয়া আছে সেগুলো আসলে ওপরের গুলোরই ব্যাখ্যা আর কি। কিছু কিছু নাউনের আলাদা করে ব্যাখ্যা দেওয়া আছে যেগুলো আপনাদের কাজে লাগবে, এই জন্য আমি দিয়ে রেখেছি। সো একেবারে প্রোনাউনের A to Z কিন্তু এটাতে দেয়া আছে, মানে আপনাদের বইয়ে জানায় সেগুলো এখানে দেয়া আছে। এই জন্য এটা 53 পাতা হয়েছে, আর এডিট করলে এটা 70 পাতা ছাড়াই যাবে। মানে এটা একটা বই। তার মানে আপনাদের আমার 6 থেকে পড়ানো উচিত ছিল, তাই না? 6 to 12। আমার ইংরেজি মাস্টার হলে সবই সবই কমপ্লিট হয়ে যেত। এগুলো আমি 6-7-এ পড়ছি। আমি প্রোনাউনের যেগুলো এখন পড়ালাম, মোটামুটি 8-এর মধ্যে এগুলো সবই পড়ে ফেলছি।